কি ব্যাপার ভাই, লাইটের একটা বাউন্সিং থেকেই যাচ্ছে। হোয়াটস রং? দাঁড়াও দাঁড়াও বাচ্চা পোলাপান, আমি একটু দেখি। এতক্ষণ ধরে এটাই চেষ্টা করতেছি লাইটের বাউন্সিংটা সরানোর জন্য, বাট এটা যাচ্ছে না। আই ডোন্ট নো ভাই, ট্রাই করি। দাঁড়াও, এখন কি গেছে কিছুটা? হ্যাঁ, অনেকটাই চলে গেছে আই গেস, না? হ্যাঁ, লাইটের বাউন্সিং চলে গেছে, এটাই চাচ্ছিলাম। হ্যালো হ্যালো, কি অবস্থা আপনাদের সবার? কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো ভালো আছেন। আপনাদের আজকে ক্লাস নেওয়ার কথা না, আই মিন আজকে আমাদের ক্লাস নাই, রুটিনে ক্লাস নাই। বাট আপনাদের তো গতকালের ক্লাসটা আমি নিতে পারি নাই, ঠিক আছে? তার জন্য হলো আজকে একটা এক্সট্রা ক্লাস নেওয়া, গতকালের ক্লাসটা রিকভার হিসাবে। স্টিল বাউন্সিংটা রয়ে গেছে ভাই, লাইট বাউন্স করতেছে কেন আমি এটা বুঝতেছি না। এটা না সলিউশনই পাচ্ছি না, বুঝছো? এই যে লাইট একটা বাউন্সিং থেকে যাচ্ছে, এই জিনিসটা কেমনে সলভ করবো ভাই? হ্যাঁ, বাউন্সিংটাই যাচ্ছে না ভাই, এই বাউন্সিংই যাচ্ছে না লাইটের। লাইটে একটা বাউন্সিং আসতেছে না, বলো তো? আচ্ছা, জয় বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, এসে পড়লাম। ওকে, থ্যাংক ইউ। লাইটে একটা বাউন্সিং দেখা যাচ্ছে, রাইট? একটা কেমন যেন একটা বাউন্সিং আছে লাইটের মধ্যে। দিস থিং আই হেট, এটা আমার ভালো লাগে না, কেন আছে এটা? আচ্ছা, যাই হোক, সমস্যা নেই, সমস্যা নেই। এই দেখো তো সব ঠিক আছে কিনা। আপনারা কি আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছেন? আমাকে ঠিকঠাক দেখতে পাচ্ছেন? একটু দেখেন তো। সব ঠিকঠাক থাকলে আমরা ক্লাস শুরু করবো, একটু দেখেন না সবাই, একটু দেখেন সব ঠিক আছে কিনা, আমার কথা ঠিকঠাক শোনা যায় কিনা, আমাকে ঠিকঠাক দেখেন কিনা। इसको मैं तेरा बाउंस कर दिया इसको मैं तेरा बाउंस कर दिया। ওকে, সাউন্ড ক্লিয়ার আছে? দাঁড়াও চেক করি। হ্যাঁ, ক্লিয়ার আছে, সব ঠিক আছে, সব ঠিক আছে। জাস্ট একটু লাইটের বাউন্সিং আছে। হ্যাঁ, যদি অনেক বেশি প্রবলেম হয় বলিস, তাহলে লাইটটা অফ করে দিব। নিচে একটা লাইট রাখা আর কি, এটাই বাউন্স করতেছে। ওকে, আমি আরেকটু এটাকে নামাই। কেন যেটা বাউন্স করতেছে কাহিনী বুঝতেছি না, কাহিনী বুঝতে পারতেছি না, এর বাউন্সিং এর কারণটা কি। দেখো না, লাইট একটু কেমন কেমন যেন করতেছে। দেখতে পাচ্ছি না কজ আমি চোখ বন্ধ করে আছি। ধন্যবাদ, জানাই ছিল না আমাদের। ধন্যবাদ। ঠিক আছে, দেখেন সব ঠিকঠাক আছে, আমরা মনে হয় ক্লাসটা শুরু করে দিই। ঠিক আছে, আজকে আপনাদের গতকাল নিতে না পারা ক্লাসটা রিকভারি ক্লাস। ওকে, আচ্ছা দেখেন পড়েন কি বলছে। চলো চলো বাচ্চারা প্রশ্ন পড়ি, চলো চলো কি বলছে দেখো। ক নম্বরে বলছে যে হাইগেন্সের নীতি কোন রীতির উপর প্রতিষ্ঠিত। আচ্ছা, হাইগেন্সের নীতি হলো কি তোমার মানে আলোকে যান্ত্রিক তরঙ্গ ধরে প্রতিষ্ঠিত। ঠিক আছে, মানে এটা কোন নীতির উপর? মানে আলোকে যে যান্ত্রিক তরঙ্গ কনসিডার করা হয়, এই নীতির উপর প্রতিষ্ঠিত হাইগেন্সের নীতি। মানে হাইগেন্স যত নীতি দিছে সবগুলো আলোকে কি ধরে করছে? আলোকে যান্ত্রিক তরঙ্গ ধরে করছে। এতটুকু লিখলেই হবে। আচ্ছা, খতে বলছে তাড়িত চৌম্বক তরঙ্গ কেন সমবর্তন ঘটায়? কারণ সমবর্তন হয় শুধুমাত্র কাদের বলতো? সমবর্তন হয় শুধুমাত্র অনুপ্রস্থ তরঙ্গের। শুধুমাত্র কাদের সমবর্তন হয়? অনুপ্রস্থ তরঙ্গের। ঠিক আছে, অনুপ্রস্থ তরঙ্গের শুধুমাত্র সমবর্তন হয়, অন্য কোন তরঙ্গের সমবর্তন হয় না। ঠিক আছে, এখন আমাদের তাড়িত চৌম্বক তরঙ্গ যেটা, সেটা কেমন তরঙ্গ? অনুপ্রস্থ তরঙ্গ। ঠিক আছে, আমাদের যে তাড়িত চৌম্বক তরঙ্গ, এটা কেমন তরঙ্গ? অনুপ্রস্থ তরঙ্গ। তার জন্য আমাদের তাড়িত চৌম্বক তরঙ্গ কি শো করে? সমবর্তন ধর্ম শো করে। ঠিক আছে, তাহলে আলোর সমবর্তন কি জিনিস বলেন তো? আলো ওই যে বিভিন্ন তলে কাঁপে, ওই জিনিসটাকে একটা তলে কাঁপানোকে যে জিনিসটা বলে, মানে একটা তলে যদি আলো কাঁপে, শুধুমাত্র একটা সার্টেন ডিরেকশন আলোটা কি করবে? কাঁপবে। ঠিক আছে, যদি এরকম হয় তখন সে আলোকে আমরা কি বলি? তল সমবর্তিত আলো। এবং তল অসমবর্তিত আলোকে তল সমবর্তিত বানানো হয় যে প্রক্রিয়ায়, সেটাকে আমরা কি বলি? আলোর সমবর্তন। এখন সমবর্তন শো করে কারা? যারা অনুপ্রস্থ তরঙ্গ। আলো কি? তাড়িত চৌম্বক তরঙ্গ এবং একই সাথে একটা অনুপ্রস্থ তরঙ্গ। এর জন্য আমাদের তাড়িত চৌম্বক তরঙ্গ কি করে? সমবর্তন ধর্ম শো করে। ঠিক আছে, ওকে। গ নম্বর আসো, উদ্দীপক পড়ো। ইয়ং এর দ্বিচির পরীক্ষায় চিরের মধ্যবর্তী দূরত্ব 0.3 মিলিমিটার। ঠিক আছে, পর্দা থেকে চির দুইটার দূরত্ব 1 মিটার। ওকে, বায়ু মাধ্যমে পরীক্ষায় উৎপন্ন কেন্দ্রীয় উজ্জ্বল পট্টি হতে চতুর্থ উজ্জ্বল পট্টির দূরত্ব 6.2 মিলিমিটার। তোমাকে বলছে ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য বের করো। খুবই ইজি, খুবই ইজি। কেমনে বের করবো দেখো, খুব মানে খুব ইজি, বেশি ইজি। দেখো কি কি দেওয়া আছে গ নাম্বারে, কি কি দেওয়া আছে আমাদেরকে? ছোট হাতের ডি দিয়ে দিছে, দুইটা চিরের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে। কত? দুইটা চিরের মধ্যবর্তী দূরত্ব 0.3 মিলিমিটার। ঠিক আছে, তার মানে 3 ইন্টু 10⁻⁻⁴ মিটার। চির থেকে পর্দার দূরত্ব দেওয়া আছে 1 মিটার।
চির থেকে পর্দার দূরত্ব কত দেওয়া আছে 1 মিটার, এবং আমাদেরকে বলছে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে চতুর্থ উজ্জ্বল ডোরার দূরত্ব 6.2 মিলিমিটার। তার মানে আমাদের কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে আমাদের সেন্টার যদি এটা হয়, এখান থেকে চতুর্থ উজ্জ্বল ডোরার যে দূরত্ব সেই ডিস্টেন্সটা কত 6 কত জানো দেওয়া, কত দেওয়া 6.2 মিলিমিটার। কত y4 কত 6.2 মিলিমিটার। ঠিক আছে, আমাদের কি বলছে ল্যামডার ভ্যালু বের করতে বলছে। ঠিক আছে, ল্যামডা ইজ ইকুয়ালস টু হোয়াট। দেখেন কেন্দ্রীয় জোড়া মানে আমাদের কি বলে এটাকে ব্যতিচারের ক্ষেত্রে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে এনতম উজ্জ্বল ডোরা দূরত্ব বের করার ফর্মুলা কি ছিল ব্যতিচারের ক্ষেত্রে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে এনতম উজ্জ্বল ডোরা দূরত্ব বের করার ফর্মুলা ছিল yn ইজ ইকুয়ালস টু n ল্যামডা ডি ডিভাইডেড বাই ছোট হাতের ডি। ঠিক আছে, n ল্যামডা ডি ডিভাইডেড বাই হোয়াট ছোট হাতের ডি। এখন দেখো আমরা কত নাম্বার উজ্জ্বল ডোরা নিয়ে কাজ করতেছি 4 নাম্বার, কেন্দ্র থেকে 4 নাম্বার উজ্জ্বল ডোরার দূরত্ব দেওয়া আছে, তার মানে আমাদের দেওয়া আছে কি বলতো y4। তাহলে y4 ইজ ইকুয়ালস টু এর ভ্যালু কত বসাবা, অবশ্যই 4 বসাবা, 4 ল্যামডা ডি ডিভাইডেড বাই ছোট হাতের ডি। মানে কেন্দ্র থেকে 4 নাম্বার উজ্জ্বল ডোরার দূরত্বের ফর্মুলা হলো এইটা, এন এর মান 4 বসবে আর কি। সো এই y4 দেওয়া আছে কত কোশ্চেনে, y4 দেওয়া আছে 6.2 মিলিমিটার, মানে 6.2 ইনটু 10 টু দি পাওয়ার -3 ইজ ইকুয়ালস টু 4 ইনটু ল্যামডা ইনটু ডি কত 1, আর ছোট হাতের ডি কত 3 ইনটু 10 টু দি পাওয়ার -4। এখান থেকে দেখো আমাদের ল্যামডা বের হবে কত, বের হবে দেখো ল্যামডা বের করে এখান থেকে। ভাই আলো পুরা কাঁপতেছে ভাই, আমার নিজের কাছে জানি কেমন লাগতেছে, আলো এরকম করতেছে কেন, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আলো লিটারেলি কাঁপতেছে। দাঁড়াও আমি এটা একটু সলভ করি, এটা ভালো লাগতেছে না দেখতে, তোমরা কেউ কিছু বলতেছো না কেন, আলোটা কেমন লাগতেছে দেখতে, দাঁড়াও এইটা বুঝলাম না। একটু আগেও একটা ক্লাস ছিলাম তখন সমস্যা ছিল না, এখন কেন এটা সমস্যা করতেছে, এখন একটু দেখি, তাও কাঁপতেছে, স্টিল কাঁপতেছে ভাই, এদিকে আরো কমানো লাগবে, দাঁড়াও। এবার দেখো তো, এবার মনে হয় অনেকটা ঠিক হয়ে গেছে, এবার তো আলো প্রায় বন্ধই করে দিছি, এবার মনে হয় অনেকটা ঠিক হয়ে গেছে না, হ্যাঁ এবার মনে হয় ঠিক আছে। ওকে, আলো তো এবার বন্ধই করে দিছি আমি। সো আলো কেন কাঁপতেছে আমি আসলে বলতে পারবো না, আলোটা কাঁপতেছিল। দাঁড়াও সাইড থেকে একটু ওপেন করলেও কি কাঁপে, দাঁড়াও দেখি, সাইড থেকে যদি একটু ওপেন করে দিই, না কাঁপে না তাই না, তাহলে নিচ থেকে যদি আরেকটা ওপেন করি, মানে নিচ থেকে ওপেন করলে মানে কাঁপতেছে না, হ্যাঁ ঠিক আছে, এখন ঠিক আছে, দেখো এখন মোটামুটি ঠিক আছে, হ্যাঁ এখন ঠিক আছে তাই না, হ্যাঁ আলোটা কাঁপতেছিল তোমরা বলবা না, এই যে এখন আলো ঠিক আছে, এখন লাইট ঠিক আছে, ওকে 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 ঠিক আছে। সো এখান থেকে আমরা জাস্ট ল্যামডাটা বের করবো, ল্যামডা কত আসবে দেখো, চলো বের করি, 6.2 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মাল্টিপ্লাইড বাই 3 ইন্টু 10 টু দি পাওয়ার -4 ডিভাইডেড বাই 4, তাহলে আমাদের ল্যামডা আসে কত 4.65 ইন্টু 10 টু দি পাওয়ার -7, 10 টু দি পাওয়ার -7 মিটার। এই হলো আমাদের ল্যামডার ভ্যালু। তুলে ফেলেন, একদম ইজি, জাস্ট ফর্মুলার মধ্যে মান বসিয়ে ক্যালকুলেট করার কিছুই না, ফর্মুলার মধ্যে মান বসিয়ে কি করা লাগবে, জাস্ট ক্যালকুলেট করা লাগবে আর কিছুই না। ঠিক আছে, সব কিছুর ভ্যালু দেওয়া আছে, আপনি খালি মান বসাবেন, ক্যালকুলেট করবেন, শেষ। ওকে, হয়েছে হয়েছে, কোনো সমস্যা থাকার কথা না, তুলে ফেলেন তুলে ফেলেন তুলে ফেলেন, কুইক, হয়েছে, তোলা শেষ। চলো ঘ নাম্বারে কি বলেছে, উদ্দীপকের ব্যবস্থাটি পানির মধ্যে থাকলে পট্টি বা ঝালরের কি পরিবর্তন হবে, মানে ওদের যে ডোরা প্রস্থটা চেঞ্জ হবে। ঠিক আছে, যদি ব্যবস্থাটাকে আমরা যদি কি বলে পানির মধ্যে নেই, বায়ুর পরিবর্তন যদি পানির মধ্যে নেই, তখন কি হয় জানো, তখন আসলে ডোরা প্রস্থ চেঞ্জ হয়ে যায়, মানে পট্টির যে প্রস্থ বা ডোরার যে প্রস্থ সেটা কি হয়, চেঞ্জ হয়ে যায়, বা ঝালরের যে প্রস্থ সেটা চেঞ্জ হয়ে যায়। সো এটা আমরা দেখবো কি পরিমাণে চেঞ্জ হয়, সেটা একটু আমরা বের করবো। ঠিক আছে, যে আমার বায়ু আর পানির মধ্যে ডিফারেন্সটা আসলে কোথায়। দেখেন আপনি যদি একটু ভালো মতো খেয়াল করেন, আপনি সেম এক্সপেরিমেন্ট একবার চালাচ্ছেন কোথায়, বায়ুতে, এবং ওই একই এক্সপেরিমেন্ট আপনি আরেকবার চালাচ্ছেন কোথায়, পানিতে। আপনার দেখা লাগবে এই দুইটা কেসে আমাদের যে ডোরা প্রস্থটা আছে, সেই ডোরা প্রস্থে কি পরিবর্তন হয়। এখন দেখো আমাদের ডোরা প্রস্থের ফর্মুলা কি ছিল, ডোরা প্রস্থের ফর্মুলা কি ছিল, ডোরা প্রস্থের ফর্মুলা ছিল ল্যামডা ডি বাই ডি, তাই না, ল্যামডা ডি বাই ডি। এখন আমি তো ডি এর ভ্যালু চেঞ্জ করতেছি না,
তাই না? আমি তো চির থেকে পর্দার দূরত্ব বাড়াচ্ছি না বা কমাচ্ছিও না, আমি তো দুইটা চিরের মধ্যবর্তী দূরত্বও চেঞ্জ করতেছি না। চেঞ্জ হবে কি? চেঞ্জ হবে ল্যামডা। আপনি যখন বাতাস থেকে সিস্টেমটাকে পানিতে নিয়ে যাবেন তখন আলোর তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হবে। কেমনে চেঞ্জ হবে সেটা আমরা পরে আসতেছি, বাট এই বড় হাতের ডি আর ছোট হাতের ডি চেঞ্জ হবে না। তার মানে আমাদের ডোরা প্রস্থ ইজ ইকুয়ালস টু লেখা যায় বড় হাতের ডি বাই ছোট হাতের ডি ইন্টু ল্যামডা। এই জিনিসটা কি একটা কনস্ট্যান্ট, রাইট? কারণ এটা তো চেঞ্জ হচ্ছে না, এই জিনিসটা কি একটা কনস্ট্যান্ট। সো আমরা বলতে পারি আমাদের ডোরা প্রস্থ যে জিনিসটা, সেই ডোরা প্রস্থটা ল্যামডার সমানুপাতিক। ডোরা প্রস্থ যে জিনিসটা এটা কি? ল্যামডার সমানুপাতিক। ওকে, ল্যামডা চেঞ্জ হলে অবশ্যই অবশ্যই কি হবে? ডোরা প্রস্থ চেঞ্জ হবে। তাহলে আমরা কিভাবে বলতে পারি ডোরা প্রস্থ বায়ু, ডোরা প্রস্থ বায়ু ডিভাইডেড বাই ল্যামডা বায়ু ইজ ইকুয়ালস টু ডোরা প্রস্থ পানি বাই ল্যামডা পানি। অবশ্যই বলা যায়, কিন্তু একটু ভালো মতো খেয়াল করেন, এটা কিন্তু অবশ্যই বলা যায়। একজন আরেকজনের সমানুপাতিক না, তাহলে যদি সমানুপাতিক হয় তার মানে কি? ডোরা প্রস্থ বাই ল্যামডা ইজ ইকুয়ালস টু একটা কনস্ট্যান্ট। ডোরা প্রস্থ বাই ল্যামডা ইজ ইকুয়ালস টু কি? একটা কনস্ট্যান্ট। তার মানে পানিতে ডোরা প্রস্থ আর ল্যামডার যে অনুপাত আর বাতাসে ডোরা প্রস্থ আর ল্যামডার যে অনুপাত সেটা কি থাকবে? সেম থাকবে, কারণ ডোরা প্রস্থ বাই ল্যামডা একটা কনস্ট্যান্ট। ওকে, সো এখান থেকে আমরা কি বলতে পারি? এখান থেকে আমরা বলতে পারি স্যার ডোরা প্রস্থ পানি, ডোরা প্রস্থ পানি ডিভাইডেড বাই ডোরা প্রস্থ বায়ু, ডোরা প্রস্থ বায়ু is equals to what? Is equals to lambda in water divided by lambda in air. ওকে, আচ্ছা, এখন একটা জিনিস খুব ভালো মতো মনে করার চেষ্টা করো। তোমরা যখন পড়ছিলা তরঙ্গ পড়ছিলা যখন 9-10-এ, তোমাদের মনে আছে কিনা তরঙ্গের কম্পাঙ্ক ডিপেন্ড করে আমাদের মাধ্যমের উপর। যে মাধ্যম যদি চেঞ্জ করি তাহলে আমাদের কি হয়, মানে উৎসের উপর, সরি, তরঙ্গের কম্পাঙ্ক ডিপেন্ড করে কিসের উপর? উৎসের উপর। তরঙ্গ যে সোর্স থেকে উৎপন্ন হচ্ছে সেই সোর্স যদি আপনি চেঞ্জ করেন তখনই শুধুমাত্র তরঙ্গের কম্পাঙ্ক চেঞ্জ হবে, এছাড়া কিন্তু চেঞ্জ হবে না। আর তরঙ্গের যে বেগ সেটা ডিপেন্ড করে কার উপর? মাধ্যমের উপর। তার মানে আমরা যদি মাধ্যম চেঞ্জ করি তাহলে কি হবে? তরঙ্গের বেগ চেঞ্জ হবে। এখানে আমরা কি চেঞ্জ করছি? আমরা কি চেঞ্জ করছি? আমরা চেঞ্জ করছি মাধ্যম, আমরা কিন্তু উৎস চেঞ্জ করি নাই। আমরা কিন্তু তরঙ্গের উৎস চেঞ্জ করি নাই। আমরা কি করছি? সিস্টেমটাকে বায়ু থেকে পানিতে নিছি। তার মানে কি? তরঙ্গ যে মাধ্যমে ট্রাভেল করবে সেই মাধ্যমটাকে আমরা চেঞ্জ করছি, উৎস কিন্তু আনচেঞ্জড। তার মানে আমাদের আলোর কম্পাঙ্ক কিন্তু চেঞ্জ হবে না। আলোর কম্পাঙ্ক কি থাকবে? ফিক্সড থাকবে। তার মানে আমার বাতাসেও আলোর যা কম্পাঙ্ক, আমার পানিতেও আলোর কম্পাঙ্ক কি থাকবে? সেম থাকবে। আলোর কম্পাঙ্ক মানে কি? বেগ বাই তরঙ্গ দৈর্ঘ্য। তার মানে সি এয়ার ডিভাইডেড বাই ল্যামডা এয়ার ইজ ইকুয়ালস টু সি ওয়াটার ডিভাইডেড বাই ল্যামডা ওয়াটার। ঠিক আছে, আমার কি আছে? ল্যামডা ওয়াটার বাই ল্যামডা এ, তাই না? তাহলে আমি বলতে পারি ল্যামডা ওয়াটার বাই ল্যামডা এ ইজ ইকুয়ালস টু সি ওয়াটার বাই সি এ। দেখো, বলা যায় না? অবশ্যই বলা যায়। বলা যায় না? অবশ্যই বলা যায়। সো যে ল্যামডা ওয়াটার বাই ল্যামডা এটার জায়গায় আমি কি লিখতে পারি? সি ওয়াটার বাই সি এ। তার মানে কি? পানিতে আলোর বেগ ডিভাইডেড বাই বায়ুতে আলোর বেগ। কি বললাম? পানিতে আলোর বেগ ডিভাইডেড বাই বায়ুতে আলোর বেগ। ওকে, এখন তোমাদের একটা ফর্মুলা শিখেছিলাম আমি লাস্ট ক্লাসে, প্রতিসরণের একটা ফর্মুলা। প্রতিসরণের মনে আছে কিনা তোমাদের? একটা মাধ্যমের সাপেক্ষে আর একটা মাধ্যমের প্রতিসরণাঙ্ক ইজ ইকুয়ালস টু প্রথম মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই দ্বিতীয় মাধ্যমে আলোর বেগ। ঠিক আছে, তাহলে আমি যদি তোমাকে বলি বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ককে আমরা কিভাবে লিখতে পারি? বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক হবে বায়ু মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই পানি মাধ্যমে আলোর বেগ। ঠিক আছে, তাহলে পানি মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই বায়ু মাধ্যমে আলোর বেগকে আমরা কি লিখতে পারবো? অবশ্যই 1 ডিভাইডেড বাই বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক। হোয়াট? 1 ডিভাইডেড বাই বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক। এবং এটা কোশ্চেনে দেওয়া আছে। দেখো কোশ্চেনটা দেখো, বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক দেওয়া আছে কত? 4/3। সো আমরা এটাকে বসাই দিব 1 ডিভাইডেড বাই 4/3, দ্যাট মিন্স 3/4। ঠিক আছে, তার মানে ডোরা প্রস্থ পানি, ডোরা প্রস্থ ওয়াটার ইজ ইকুয়ালস টু 3/4 মাল্টিপ্লাইড বাই ডোরা প্রস্থ, ডোরা বানান ভুল লিখছি, সরি, ডোরা প্রস্থ এয়ার মাল্টিপ্লাইড বাই হোয়াট? ডোরা প্রস্থ এয়ার। ওকে, ডোরা প্রস্থ এয়ার। ওকে, তার মানে সহজ কথা, যখন আমরা সিস্টেমটাকে পানিতে নিয়ে যাব তখন কি হবে? ডোরা প্রস্থ হ্রাস পাবে। ঠিক আছে, যখন আমরা এই সিস্টেমকে কি করব? পানিতে নিয়ে যাব তখন কি হবে? আমাদের ডোরা প্রস্থটা হ্রাস পাবে। হ্রাস পেয়ে কি হবে? 4/3 ভাগ হবে। ঠিক আছে,
বায়ুতে যেটা ছিল তার 4/3 হবে। ওকে, দেখেন তো কারো কোনো সমস্যা আছে কিনা। এই টাইপের প্রবলেম প্রচুর আসে। হ্যাঁ, এটা 2022 সালেও আসছে, 2021-এও মনে হয় সেম প্রবলেম আসছে। হ্যাঁ, এই টাইপের প্রবলেম প্রচুর আসে এই চ্যাপ্টার থেকে। ব্যতিচার থেকে প্রশ্ন হওয়া মানেই কাইন্ড অফ এখান থেকে প্রশ্ন হওয়া যে মাধ্যম চেঞ্জ করবে। ওকে, একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে নিয়ে যাবে সিস্টেমটাকে, তখন বলবে ডোরা প্রস্থে কি চেঞ্জ আসবে, বা প্রথম ডোরা থেকে 3 নাম্বার ডোরার দূরত্ব কতখানি চেঞ্জ হবে, এগুলাই বলবে। সো আপনার মাথায় রাখা লাগবে মাধ্যম চেঞ্জ করলে আসলে ল্যামডাটা চেঞ্জ হয়ে যায়, বুঝছেন। আপনি যদি একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে নিয়ে যান তখন কি হয়, ল্যামডা চেঞ্জ হয়, এবং ল্যামডা কতখানি চেঞ্জ হবে সেটা যেই সম্পর্ক থেকেই বের হবে। ঠিক আছে, যেই দুইটা সম্পর্ক থেকে বের হবে নতুন ল্যামডা কত হবে, দেন সে আপনার নতুন ল্যামডা দিয়ে কাজ করতে হবে। মানে আপনি যখন নতুন মাধ্যমে যাবেন তখন সেখানে ল্যামডা চেঞ্জ হয়ে নতুন একটা ল্যামডা হবে, সেই নতুন ল্যামডা দিয়ে আপনার সবকিছু হিসাব করা লাগবে। এই তো দেখেন, বুঝছেন কিনা, দেখেন তো, দেখেন দেখেন একটু দেখেন, একটু দেখেন, বুঝেন নাকি, দেখেন দেখেন দেখেন। আলো আলো আমি কখনো, হ্যাঁ আয় হায়, কিসের মধ্যে কি, এই দেখো সবাই বুঝছো কিনা। আচ্ছা নাবিহা বলছে পরিচ্ছন্ন, ঠিক আছে, বাকিদের কি অবস্থা, বাকিরা কি বুঝতে পেরেছি বলেন তো ভাইয়ারা, বাকিরা কি বুঝছেন, বলেন বলেন বলেন, বাকিরা বুঝছেন নাকি দেখেন তো, বাকিরা কি বুঝতে পারছি, দেখো দেখো দেখো, বাকিরা কি বুঝতে পেরেছি, বুঝতে পারলে আমরা সামনে আগাবো। আর কেউ কিছু বলে না, একাই ক্লাসে নাকি নাবিহা, আর কেউ ক্লাসে নাই, আর কেউ, আচ্ছা 2জন ক্লাসে মাত্র, ওয়াও ওয়াও ভাই ওয়াও, আচ্ছা প্যারা নেই। নেক্সট চল, তাহলে একটু তাড়াতাড়ি আগায়, যেহেতু 2জন মাত্র ক্লাসে, সমস্যা নাই, তো বেশি মানুষের মতামত নেওয়ারও নাই। ওকে আচ্ছা ক্লিয়ার ব্রো, থ্যাংক ইউ আবির, থ্যাংক ইউ। ওকে চলো নেক্সট, কি বলছে এটা পড়ো। কত বলছে শান্ট কি, বলো শান্ট কি, আমরা পড়াচ্ছি না চলতরিতে, শান্ট কি ছিল বলো। শান্ট হলো একটা ক্ষুদ্র মানের রোধ, যাকে আমরা কি করি সার্কিটে কোনো একটা ডিভাইসের সাথে সমান্তরালে যুক্ত করি কারেন্ট যাওয়ার একটা বাইপাস রাস্তা হিসাবে। ঠিক আছে, শান্ট কি খুবই ক্ষুদ্র মানের একটা রোধযুক্ত তার, যাকে আমরা সার্কিটে কোনো একটা ডিভাইসের সাথে সমান্তরালে যুক্ত করি কারেন্ট যাওয়ার একটা বাইপাস রাস্তা হিসাবে। ঠিক আছে, মনে থাকবে, গুড। সেকেন্ডটা কি বলছে, ডোপিং কি তো অর্ধপরিবাহী তড়িৎ নিরপেক্ষ কিনা। হ্যাঁ অবশ্যই তড়িৎ নিরপেক্ষ, বাট এটা আমরা পড়বো হলো চ্যাপ্টার 10। হ্যাঁ এটার অ্যান্সার হলো ইয়েস, অবশ্যই তড়িৎ নিরপেক্ষ। ঠিক আছে, এটার অ্যান্সার কি ইয়েস, এটা অবশ্যই কি তড়িৎ নিরপেক্ষ, বাট এটা আমরা পড়বো চ্যাপ্টার 10, এই চ্যাপ্টারে না। আচ্ছা গ নাম্বারে আসি, উদ্দীপকের পরীক্ষায় ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করে। দেখো ল্যাবরেটরিতে বায়ু মাধ্যমে রৌনক সাহেব ইয়ং এর ডিচির পরীক্ষায় চির দুটির ব্যবধান 0.66 সেন্টিমিটার এবং চির হতে পর্দার দূরত্ব এত। কেন্দ্রীয় উজ্জ্বল পট্টি হতে 16তম উজ্জ্বল পট্টির দূরত্ব পেল এত। এখন তোমাদের বলছে তরঙ্গ দৈর্ঘ্য বের করো। ভাই সেম কোয়েশ্চেন, গ নাম্বারটা কি, সেম অ্যাজ দ্য প্রিভিয়াস ওয়ান, সেম অ্যাজ দ্য প্রিভিয়াস ওয়ান। ওকে, আমরা একটু আগে যেটা করলাম না আগেরটার গ, ওইটার গ আর এইটার গ হুবহু সেম, হুবহু সেম। তাহলে আমাদের কি করতে হবে, 16 নাম্বার উজ্জ্বল পট্টির জন্য ফর্মুলা লেখা লাগবে, 16 ইন্টু ল্যামডা ডি ডিভাইডেড বাই ছোট হাতের ডি। আগের কোশ্চেনে কি ছিল, আগের কোশ্চেনে ছিল হলো 4 নাম্বার উজ্জ্বল ডোরা। ঠিক আছে, আগের কোশ্চেনে তোমাকে কেন্দ্র হতে 4 নাম্বার উজ্জ্বল ডোরার দূরত্ব দিয়ে দিছিল, এবার কত নাম্বারটা দিছে, 16 নাম্বারটা দিছে। তো সমস্যা কি, সমস্যা নাই তো কোনো, জাস্ট সেম ক্যালকুলেশন, এন এর ভ্যালু কত হবে, 16 হবে। আপনি খালি মান বসাবেন, মান বসে ল্যামডা বের করবেন। দেখেন তো y16 কত, y16 কত বলেন তো, 16 নাম্বারটার দূরত্ব কত, 16 নাম্বারটার দূরত্ব হলো 0.16 সেন্টিমিটার, তার মানে 16 ইন্টু 10⁻⁻4। ঠিক আছে, ওকে, ইজ ইকুয়ালস টু হোয়াট, 16 মাল্টিপ্লাইড বাই ল্যামডা, ডি কত 166 সেন্টিমিটার, তার মানে 1.66 মিটার। ছোট হাতের ডি কত, দুটা চিরের মধ্যবর্তী দূরত্ব কত, 0.66 সেন্টিমিটার, তার মানে 0.66 ইন্টু 10⁻²। এখান থেকে আমরা কি করব, ল্যামডা বের করব, এখান থেকে আমরা কি করব, ল্যামডা বের করব। বুঝছো, মানে আগেরটার মতো, পুরোপুরি আগেরটার মতোই, সেম কাহিনী, সবই দেওয়া আছে, জাস্ট ল্যামডা বের করা। ওকে আচ্ছা ঘ নাম্বারটা দেখো, উল্লেখিত পরীক্ষায় বায়ু মাধ্যমে না করে এবং উদ্দীপকে উল্লেখিত অন্য মাধ্যমে করা হলে ডোরা প্রস্থের কি পরিবর্তন হবে। সেম কোয়েশ্চেন না, 2022 সালে যা কোয়েশ্চেন আসছে 2021 সালে সেম কোয়েশ্চেন আসছে, এইটাও সেম অ্যাজ দ্য প্রিভিয়াস ওয়ান। সো আমি আর করলাম না, সেম একদম সেম কোয়েশ্চেন, হ্যাঁ কোনো ডিফারেন্স নাই, সেটা আমি আর করলাম না। দেখো তোমরা এটা পারবে কিনা, এটা তোমাদের হোমওয়ার্ক, হ্যাঁ বাসায় করবে, বুঝছো, এটা হোমওয়ার্ক ভাইয়ারা, এটা আপনাদের হোমওয়ার্ক, একদম সেম কোয়েশ্চেন, আমি তো গ করেই দিছি, ঘ নাম্বারও পুরোপুরি আগেরটার মতো, সেটা না পারার কিছু নেই, এটা সবাই পারবে। ওকে দেখেন, পারবেন না, পরেরটাই যাই না, এটা মনে হয় পারবে তোমরা, পরেরটাই যাই, চলো নেক্সট। কি বলছে গতে,
কতে বলছে হলো কি পয়েন্টিং ভেক্টর কাকে বলে? আচ্ছা, পয়েন্টিং ভেক্টর হলো পুরোপুরি তোমার ওই কি বলে তীব্রতার মতো। আমাদের যে তাড়িত চুম্বক তরঙ্গ আছে না, সেই তাড়িত চুম্বক তরঙ্গ যখন প্রবাহিত হয়, ওটা যেদিকে প্রবাহিত হচ্ছে সেই দিকের সাথে লম্বভাবে রাখা একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে 1 সেকেন্ডে যতখানি শক্তি পাস হয় সেটাকে আমরা কি বলি? পয়েন্টিং ভেক্টর। মানে তাড়িত চুম্বক তরঙ্গের ক্ষেত্রে তীব্রতা যেটা সেটাই কি পয়েন্টিং ভেক্টর। ঠিক আছে, তাহলে প্রতি সেকেন্ডে লম্বভাবে রাখা একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যতখানি শক্তি যাবে সেটাই কি? পয়েন্টিং ভেক্টর। কার ক্ষেত্রে? তাড়িত চুম্বক তরঙ্গের ক্ষেত্রে। ওকে, আচ্ছা, কথা বলছে গৌণ তরঙ্গ কিভাবে সৃষ্টি হয়। আচ্ছা, গৌণ তরঙ্গ আসলে কিভাবে সৃষ্টি হয়? তুমি দেখো, একটা মুখ্য তরঙ্গ সামনে তুমি যদি একটা চির রেখে দাও তাহলে সেখান থেকে একটা গৌণ তরঙ্গ সৃষ্টি হবে। খুবই সিম্পল। তুমি এরকম বলবা যে যখন আমরা একটা মুখ্য উৎস রাখি সেই মুখ্য উৎস থেকে অনেকগুলা মুখ্য তরঙ্গ মুখ তৈরি হয়। দেন আমি যদি ওই মুখ্য উৎসের সামনে একটা চির রেখে দেই, সেই মুখ্য যে তরঙ্গ মুখগুলো আছে সেই তরঙ্গ মুখের কোনো একটা বিন্দু সেই চিরে গিয়ে হিট করে, তখন ওই বিন্দুটা যে চিরে গিয়ে হিট করলো সে কি করে? একটা গৌণ উৎসের মতো বিহেভ করে। সো আমরা একটা মুখ্য উৎসের সামনে যদি একটা চির রেখে দেই, সেই চিরের ওই পয়েন্টটাই কি হবে? একটা গৌণ উৎস তৈরি হবে। খুবই সিম্পল। একটা মুখ্য উৎসের সামনে আমরা কি করবো? একটা চির রেখে দিব, ওই চিরের ওখানে কি হবে? একটা গৌণ উৎস তৈরি হবে। ঠিক আছে, মনে থাকবে? গুড। আচ্ছা, এবার আসেন গ নাম্বার, উদ্দীপক পড়ি। যারা পদার্থবিজ্ঞান গবেষণাগারে ইয়ং এর টিচির পরীক্ষায় 0.2 সেন্টিমিটার ব্যবধানে অবস্থিত দুটি চিরের আলো ফেললো। চির থেকে 100 সেন্টিমিটার দূরে পর্দার ডোরা প্রস্থ পাওয়া গেল 0.03 সেন্টিমিটার। আচ্ছা, ডোরা প্রস্থ বৃদ্ধি করার জন্য যারা চিরের ব্যবধান কমিয়ে 0.15 সেন্টিমিটার করলো এবং পর্দার দূরত্ব বাড়িয়ে 150 সেন্টিমিটার করলো। রাজশাহী বোর্ড 2021। গতে বলছে পরীক্ষায় ব্যবহৃত আলোর কম্পাঙ্ক নির্ণয় করো। দেখো কি কি ইনফরমেশন দেওয়া আছে, আমি গ নাম্বার এখানে করে দিচ্ছি, এখানে গ নাম্বার হয়ে যাবে। কি কি দেওয়া আছে আমাদের? আমাদের ল্যামডা দিছে না, ল্যামডা 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 ল্যামডা। আচ্ছা, ল্যামডা দেয় নাই, ওকে ফাইন। আমাদের বলছে দুইটা চিরের মধ্যবর্তী দূরত্ব কত? 0.2 সেন্টিমিটার। সো আমাদের ডি দেওয়া আছে 0.2 সেন্টিমিটার বা 0.2 ইন্টু 10⁻² মিটার, দুইটা চিরের মধ্যবর্তী দূরত্ব। আমাদের বলছে চির থেকে পর্দার দূরত্ব 100 সেন্টিমিটার, তার মানে চির থেকে পর্দার দূরত্ব আসলে 1 মিটার। ঠিক আছে, 1 সেন্টিমিটার মানে কি 1 মিটার। ওকে, আর আমাদের বলছে ডোরা প্রস্থ 0.03 সেন্টিমিটার। ডোরা প্রস্থকে আমরা নর্মালি ডেলেক্স দিয়ে প্রকাশ করি, আপনি চাইলে অন্য কিছু দিয়ে প্রকাশ করতে পারেন। ডেলেক্স এর ভ্যালু কত? 0.03 সেন্টিমিটার বা 0.03 ইন্টু 10⁻² মিটার। ওকে, এখান থেকে তোমায় কি বলছে? আলোর কম্পাঙ্ক বের করো। আচ্ছা দেখো, আমরা কি জানি ডোরা প্রস্থের ফর্মুলা কি? ডেল এক্স ইজ ইকুয়ালস টু ল্যামডা ডি ডিভাইডেড বাই ডি। আমি তাও আরেকবার বলতেছি, এটা তোমাদের কলেজের স্যারের কাছে শিখানিও। হায়ার স্টাডিজের যত বই আছে সব বইয়ে এই ফর্মুলা লেখা, বাট তোমাদের বইয়ে কেন যেন নিচে একটা 2 দেওয়া আছে, আই ডোন্ট নো। বাট হায়ার স্টাডিজের যত বই সব বইয়ে ডোরা প্রস্থের ফর্মুলা ল্যামডা ডি বাই ডি। ঠিক আছে, ওকে। আচ্ছা দেখেন, এখান থেকে আমরা কি বের করবো? ল্যামডা বের করবো। হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ ল্যামডা? ল্যামডা ইজ ইকুয়ালস টু ডেল এক্স ডিভাইডেড বাই ডেল এক্স ইন্টু ডি ডিভাইডেড বাই বড় হাতের ডি। চলো বের করি, চলো 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 বের করো। ডেল এক্স কত দেওয়া আছে? 0.03 ইন্টু 10⁻² মাল্টিপ্লাইড বাই ছোট হাতের ডি এর ভ্যালু কত? 0.2 ইন্টু 10�2⁷ ডিভাইডেড বাই বড় হাতের ডি এর ভ্যালু কত? 1। ওকে, তো ভাগ করাও যে না করাও তাই, কত আসতেছে? 6 ইন্টু 10⁻⁷ মিটার। সো এটা কি? আমাদের আলোটার তরঙ্গ দৈর্ঘ্য। এটা কি বের হইলো? এটা যেটা বের হইলো সেটা হলো আমাদের আলোটার তরঙ্গ দৈর্ঘ্য বের হইলো। কি বের হইলো? তরঙ্গ দৈর্ঘ্য বের হইলো। এখন আলোর তরঙ্গ দৈর্ঘ্য যদি জানেন, আলোর কম্পাঙ্ক বের করা কোনো ব্যাপার? বলেন তো আলোর কম্পাঙ্ক কি? আলোর কম্পাঙ্ক ইজ ইকুয়ালস টু সি ডিভাইডেড বাই ল্যামডা, আর তো কিছু না। সি ডিভাইডেড বাই ল্যামডা। আলোর বেগ কত? 3 ইন্টু 10⁸, রাইট? কত? 3 ইন্টু 10⁸ ডিভাইডেড বাই ল্যামডা কত? এই যে মাত্র বের করেছেন 6 ইন্টু 10⁻⁷। এখান থেকে ক্যালকুলেট করে জাস্ট কম্পাঙ্ক বের করবেন, যেটা আসবে সেটা আপনার রেজাল্ট। ওকে, সো প্রথমে যে ডেটাগুলো দেওয়া আছে এখান থেকে আমরা প্রথমে ল্যামডা বের করব, তরঙ্গ দৈর্ঘ্য বের করব, দেন আলোর বেগ সমান কম্পাঙ্ক ইনটু তরঙ্গ দৈর্ঘ্য। সো কম্পাঙ্ক কি হবে? আলোর বেগ ডিভাইডেড বাই আলোর তরঙ্গ দৈর্ঘ্য। এখান থেকে আমরা কি করব? কম্পাঙ্ক বের করে আনবো। সিম্পল অ্যাজ দ্যাট, বুঝছো? খুবই সোজা, দেখেন খুবই সোজা। বুঝছি না? বুঝছি না? ঘ নাম্বারে আসি। ঘ নাম্বার আসি, দেখো ঘ নাম্বারে কি বলছে। ঘ নাম্বার আসলে খুব সোজা, তেমন কিছুই না। ঘ নাম্বার আসি। ডোরা প্রস্থ বৃদ্ধি করার জন্য যারা যে কাজটি করেছে তা যথার্থ কিনা। সো আমরা দেখবো যারা যে নতুন কাজটা করছে সেই নতুন কাজটির নতুন ডোরা প্রস্থ কত হয়। যদি নতুন ডোরা প্রস্থ আগেরটার চেয়ে বেশি হয় তাহলে বলবো হ্যাঁ যে যারা যেটা করছে সেটা ঠিক আছে। আর যদি নতুন ডোরা প্রস্থ আগের চেয়ে কম হয় তাহলে কি বলবো? যারা যে কাজটা করছে সেটা ঠিক হয় না। কারণ যারার উদ্দেশ্য কি? ডোরা প্রস্থ বাড়ানো। সো যারা বলতেছি আমি, যারা যে কাজটা করছে আমরা দেখবো সেটা দিয়ে আসলেই ডোরা প্রস্থ বাড়ে কিনা।
সো যারা কি করছে, যারা চিরের ব্যবধান কমায়া বানাইছে কত 0.15 সেন্টিমিটার, আগে ছিল 0.2 সেন্টিমিটার, যারা কি করছে চিরের ব্যবধান কমিয়ে বানিয়েছে কত 0.15 সেন্টিমিটার। সো যারা এখন যেটা করছে সেখানে নতুন চিরের ব্যবধান কত 0.15 সেন্টিমিটার বা 0.15 ইন্টু 10⁻⁻2 মিটার। ঠিক আছে, ওকে বুঝছো? আচ্ছা, আর কি কি করছে, পর্দার দূরত্ব বাড়িয়ে করছে 150 সেন্টিমিটার, তার মানে চির হতে পর্দার দূরত্ব এখন কত 150 সেন্টিমিটার বা 1.5 মিটার। এবং ল্যামডা কত, দেখো প্রিভিয়াস কোশ্চেনে কিন্তু আমরা ল্যামডা বের করেছি। ল্যামডা কত, ল্যামডা হলো 6 ইন্টু 10⁻⁻7 মিটার, এই যে লাস্ট কোশ্চেনে বের করলাম, এটাই তো, ঠিক আছে। সো ল্যামডা কত, ল্যামডা হলো 6 ইন্টু 10⁻⁻7 মিটার। আমাদের কি বের করা লাগবে, নতুন ডোরা প্রস্থ। কি বের করা লাগবে, নতুন ডোরা প্রস্থ। ঠিক আছে, নতুন ডোরা প্রস্থ, ধরো নতুন ডোরা প্রস্থ। বলো নতুন ডোরা প্রস্থ কত হবে, নতুন ডোরা প্রস্থ হবে ল্যামডা ডি প্রাইম ডিভাইডেড বাই ছোট হাতের ডি প্রাইম। ঠিক আছে, কি হবে, ল্যামডা ডি প্রাইম ডিভাইডেড বাই ছোট হাতের ডি প্রাইম। ল্যামডা কত, ল্যামডা হলো 6 ইন্টু 10⁻⁻7, ডি প্রাইম কত, ডি প্রাইম সেটা হলো 1.5 ডিভাইডেড বাই ছোট হাতের ডি প্রাইম কত 0.15 ইন্টু 10⁻⁻2। ভাইয়া দেখো তো কত আসে, কত আসে 6 ইন্টু 10⁻⁻7 মাল্টিপ্লাইড বাই 1.5 ডিভাইডেড বাই 0.15 ইন্টু 10⁻⁻15 লিখছি 0.15 ইন্টু 10⁻⁻2 কত আসে 6 ইন্টু 10⁻⁻4 মিটার, 6 ইন্টু 10⁻⁻4 মিটার। ঠিক আছে, মানে 0.06 সেন্টিমিটার, 0.06 সেন্টিমিটার। আগে কত ছিল, আগে কত ছিল, আগে ডোরা প্রস্থ ছিল 0.03 সেন্টিমিটার, এখন কত হয়েছে, এখন হয়েছে 0.06 সেন্টিমিটার। তার মানে যারা যেটা করছে সেটা যথার্থ, যারার কাজ যথার্থ, যারার কাজ যথার্থ মানে সে ঠিক কাজ করছে। ঠিক আছে, সে কি করছে, অবশ্যই ঠিক কাজ করছে, সে যে স্টেপ নিছে সেই স্টেপ নেওয়ার কারণে কি হয়েছে, ডোরা প্রস্থ বৃদ্ধি পাইছে, ডোরা প্রস্থ কি হয়েছে, বৃদ্ধি পাইছে। ডোরা প্রস্থ আগে ছিল 0.03 সেন্টিমিটার, এখন হয়েছে কত 0.06 সেন্টিমিটার। তার মানে ডোরা প্রস্থ কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে, ডোরা প্রস্থ কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, দেখো ডোরা প্রস্থ কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে। দেখেন বুঝেন কিনা, হ্যাভ এ লুক স্যার, বুঝেন কিনা দেখেন, সোজা কিন্তু কঠিন না। দেখেন হোমওয়ার্ক না, হাউস ওয়ার্ক, নাউজুবিল্লাহ। ও ভাই অভিদা বলছে এটা HW মানে হাউস ওয়ার্ক। আচ্ছা ঠিক আছে, যাই হোক দেখো দেখো, আচ্ছা নাবিহা বলছে বুঝেছি, ওকে সেরা, ঠিক আছে। বাকিরা, কারেন্ট আর নেটের জন্য মেবি লাইভ ক্লাসে সমস্যা হয়, তাই আজকে অ্যাটেন্ডেন্স কম আছে। সমস্যা নেই, সমস্যা নেই। হ্যাঁ কারেন্ট তো জ্বালায়, এটা তো আমিও মানে কি বলে পরশুদিন যে জ্বালানটা জ্বালাইছে ভাই, কালকে কারেন্টটাও কম জ্বালাইছে বুঝছো, বাট পরশুদিন আমি একটাও ক্লাস নিতে পারিনি জানো, কারেন্টের জন্য, কারেন্টই ছিল না পরশুদিন। আজকে তো এখন পর্যন্ত কারেন্ট আছে, হোপফুলি ডিস্টার্ব করবে না, তোমাদের ক্লাসটা সুন্দরভাবে নিতে পারবো। আচ্ছা বুঝছি ভাই, ওকে ভাই থ্যাংক ইউ। চলে সামনে আগে, সামনে আগে 3 নাম্বার সিকিউ সলভটা আমাদের 4 নম্বরে যাই। 4 নম্বরে কি বলছে, চলো পড়ি, 4 নম্বরটা পড়ি। কি বলছে, চিত্র ইয়াং এর ডিচির পরীক্ষা দেখানো হয়েছে, ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য 5500 অ্যাংস্ট্রম, চিরদ্বয়ের প্রস্থ 0.1 মিলিমিটার। আচ্ছা ঠিক আছে, 0.1 মিলিমিটার বলছে, আবার এখানে দেখাইছে 0. ও আচ্ছা, চিরের এক একটার প্রস্থ হলো 0.1 মিলিমিটার। আচ্ছা, আর চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হলো 0.5 মিলিমিটার। পানির প্রতিসরণাঙ্ক 1.33 এবং পানিতে আলোর দ্রুতি দেওয়া আছে। আচ্ছা সবই দেওয়া আছে, ঠিক আছে, টাকা বোর্ড দেওয়া জরুরি। আচ্ছা কত বলছে, অপবর্তন কাকে বলে, আলো যখন কোনো একটা সূক্ষ্ম কোণায় এসে আঘাত করে, আবারও বলতেছি, আলো যখন কোনো একটা সূক্ষ্ম কোণায় এসে আঘাত করে তখন কি হয়, তখন আলো বাঁকিয়ে যায় এবং বেঁকে গিয়ে অন্ধকার অঞ্চলে আলো প্রবেশ করে। এই ঘটনাটাকে কি বলা হয়, আলোর অপবর্তন। আবার বলি, আলো যখন কোনো একটা শার্প এইচ বা সূক্ষ্ম কোণায় হিট করে, হিট করার পর আলোটা কি করে, বাঁকায় যায় এবং বেঁকে গিয়ে আলো অন্ধকার অঞ্চলে বা ডার্ক রিজিয়নে প্রবেশ করে। এই ঘটনা বা এই ফেনোমেননটাকে কি বলা হয়, ডিফ্র্যাকশন অফ লাইট অথবা আলোর অপবর্তন।
ঠিক আছে, ওকে গুড। খতে কি বলছে, কৃষ্ণ গহ্বর থেকে আলো নির্গত হতে পারে না কেন? কারণ কৃষ্ণ গহ্বরে গ্র্যাভিটির মান অনেক বেশি, অনেক মানে অনেক মানে অনেক, ঠিক আছে। ওইটা আলোকেও টেনে ধরে রাখতে পারে। এটা আপনাদের পড়ার টপিক না মোস্ট প্রবাবলি, এটা আপনাদের মনে হয় চ্যাপ্টার 11 আছে, জ্যোতির্বিজ্ঞান আছে, বাট এটা আপনাদের সিলেবাসের ভিতরে নাই। আর এটা 2000 কত সালের প্রশ্ন? এটা 2019 সালের প্রশ্ন। হ্যাঁ, তখন তো শর্ট সিলেবাস ছিল না, তার জন্য এই কোয়েশ্চেনটা আসছে। মানে কৃষ্ণ গহ্বরের ভিতরে, মানে ব্ল্যাক হোল যেটা, ব্ল্যাক হোলের ভিতরে গ্র্যাভিটির মান অনেক বেশি, এবং সেই গ্র্যাভিটিকে আলো এসকেপ করে বেরোয় আসতে পারে না, ঠিক আছে। এর জন্য যদি ওখানে আলো প্রবেশ করে, সেই আলো আর বেরোয় আসতে পারে না ব্ল্যাক হোল থেকে। ওকে, কেন? কারণ ওর মধ্যে মানে গ্র্যাভিটি অনেক বেশি, মানে ওই কৃষ্ণ গহ্বরের যে গ্র্যাভিটি বা আকর্ষণ বল যেটা, সেটা অনেক বেশি, এটা আলোকেও আটকায় ফেলতে সক্ষম। ওকে, আচ্ছা, গ নাম্বার আসি, ব্যতিচারের ডোরা প্রস্থ কত? আচ্ছা, এখন এই পরীক্ষাটা আমরা কোথায় চালাইছি? পানিতে চালাইছি না, এটা কোথায় করা হয়েছে? পানিতে করা হয়েছে। এটাই কি বলছে, যেটা কোথায় করা হয়েছে? পানিতে করা হয়েছে। আচ্ছা, একটু দেখি, দাঁড়াও আরেকবার দেখি কি বলছে। আচ্ছা, পানির কথা তো কিছু বলে না এখানে, জাস্ট পানির প্রতি শরণাজ্ঞা দিছে, বাট পানির ব্যাপারে তো আমার কোনো ইয়া লাগতেছে না এখানে। আচ্ছা ঠিক আছে, দেখো এখানে তো আসলে কঠিন কিছু না। গ নাম্বারে বলছে ব্যতিচারের ডোরার প্রস্থ কত, সবই দেওয়া আছে। পানির কোনো ব্যাপার স্যাপার এখানে নাই, জাস্ট পানির ইনফরমেশন দিয়ে রাখছে, বাট পানি কোনো কাজে লাগতেছে না। সো আমাদের ল্যামডা দেওয়া আছে কত? ল্যামডা দেওয়া আছে 5500 অ্যাংস্ট্রম, মানে 5.5 ইন্টু 10⁻⁻7 মিটার। ওকে, দুইটা চিরের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 0.5 মিলিমিটার, ঠিক আছে। দুইটা চিরের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে কত? ছোট হাতের ডি, 0.5 মিলিমিটার। এইটা কিন্তু এক একটা চিরের প্রস্থ, এই যেটা 0.1 মিলিমিটার, যেটা এটা এক একটা চিরের প্রস্থ, ঠিক আছে। এটা কিন্তু দুইটা চিরের মধ্যবর্তী দূরত্ব না, দুইটা চিরের মধ্যবর্তী দূরত্ব হলো এটা 0.5 মিলিমিটার, মানে 0.5 ইন্টু 10⁻³ মিটার। ওকে, আর দেখো চির থেকে পর্দার দূরত্ব এখানে দেওয়া আছে, চির থেকে পর্দার দূরত্ব কত? বড় হাতের ডি কত? 1 মিটার। কত? 1 মিটার, ঠিক আছে। সেক্ষেত্রে আমাদের ডোরা প্রস্থ বের করা লাগবে, খুবই ইজি। ডোরা প্রস্থ ইজ ইকুয়ালস টু ল্যামডা ডি বাই ডি। ল্যামডা কত? 5.5 ইন্টু 10⁻⁻7, ডি কত? 1 ডিভাইডেড বাই ছোট হাতের ডি কত? 0.5 ইন্টু 10⁻³ এখান থেকে জাস্ট ডেল এক্সটা বের করা লাগবে, আর কিছু না, সোজা কিন্তু। হ্যাঁ, তাহলে আমাদের কি উপরে আছে 5.5 ইন্টু 10⁻⁷, নিচে কি আছে 0.5 ইন্টু 10⁻³ which means the result will be 1.1 ইন্টু 10⁻³ মিটার, 1.1 ইন্টু 10⁻³ মিটার, ঠিক আছে। এইটা কি হবে আমাদের? এইটা হবে আমাদের ডোরা প্রস্থ, ঠিক আছে। এইটা কি হবে আমাদের? ডোরা প্রস্থ। খুবই সোজা, ঘ নাম্বার কঠিন কিছু না, এটা আমরা একটু আগে করে আসলাম। আচ্ছা, ঘ নাম্বার আসি। ঘ নাম্বারে বলছে S2 চির যদি বন্ধ করা হয়, তাহলে কেন্দ্রীয় চরমের বিস্তৃতি কোণ পাওয়া সম্ভব কিনা? অবশ্যই সম্ভব। আচ্ছা, তুমি একটা চিন্তা করো, ইয়াং এর ডিচির পরীক্ষা চলতেছে, তার মাঝখানে তুমি কি করছো? একটা চিরকে বন্ধ করে দিছো। ইয়াং এর ডিচির পরীক্ষা চলতেছে, তার মধ্যে তুমি কি করছো? একটা চিরকে বন্ধ করে দিছো। যখনই কাজটা তুমি করবা, সাথে সাথে কি হবে জানো? এখানে অপবর্তন ঘটবে, ঠিক আছে। যখন দুইটা চির চালু থাকবে, তখন কি ঘটবে? ব্যতিচার। যখনই একটা চির বন্ধ করে দিবা, একটা চিরকে চালু রাখবা, সেখানে কি ঘটবে? সেখানে ঘটবে অপবর্তন। সো আমরা যখন একটা চির অফ করে দিচ্ছি, সেই জায়গায় আসলে কি ঘটবে? সেখানে অপবর্তন ঘটবে, ঠিক আছে। সো S2 চির বন্ধ করলে, S2 চির বন্ধ করলে কি ঘটবে? অপবর্তন ঘটবে। কি ঘটবে ভাইয়া? অপবর্তন ঘটবে, ঠিক আছে। কি ঘটবে বলো তো আরেকবার? অপবর্তন ঘটবে, ঠিক আছে। যখন আমরা S2 চির বন্ধ করে দিব, তখন কি ঘটবে? অপবর্তন ঘটবে। বুঝতে পারছি? শিওর? সমস্যা নাই। আচ্ছা, এখন অপবর্তনের কেন্দ্রীয় চরমের বিস্তৃতি তোমাকে বের করতে বলছে। দেখো, এই হলো তোমার চিরটা, ঠিক আছে। অপবর্তন তো একটা চিরের জন্য হয়। ওকে, এইখানে আছে আমাদের কি? পর্দা। আচ্ছা, কেন্দ্রীয় চরম কোথায় হইছে? এইখানে। কেন্দ্রীয় চরমটা অনেক বড় হয়, মনে আছে? আমরা পড়ছিলাম অপবর্তনে কি হয়? কেন্দ্রীয় চরমটা হয় অনেক বড়, তারপর হয় কি? প্রথম অবম, ঠিক আছে। এবং ছোট্ট হয়, প্রথম অবমটা অনেক ছোট হয়, প্রথম অবমটা অনেক ছোট হয়। ওকে, আমাদের এইটা হলুদটা হলো কেন্দ্রীয় চরম। হলুদটা কি? কেন্দ্রীয় চরম, কেন্দ্রীয় চরম, কেন্দ্রীয় চরম। এবং ওই যে সবুজটা আঁকছি না উপরে, উপরের যে সবুজটা, ওইটা হলো প্রথম অবম। হ্যাঁ, নিচেরটাও প্রথম অবম, দুইটাই প্রথম অবম, ঠিক আছে। এইটাও প্রথম অবম, এইটাও কি? প্রথম অবম। এখন দেখো, আমরা একটা কাজ করব, আমাদের কি বের করতে বলছে? কোয়েশ্চেনটা পড়ো। আমাদেরকে বলছে কেন্দ্রীয় চরমের বিস্তৃতি কোণ পাওয়া যাবে কিনা, ঠিক আছে। কেন্দ্রীয় চরমের বিস্তৃতি কোণ মানে কি? কেন্দ্রীয় চরমের বিস্তৃতি কোণ মানে হলো এই যেটা, মানে কতটুকু অ্যাঙ্গেল জুড়ে কেন্দ্রীয় চরম ছড়ায় আছে,
মানে এই অ্যাঙ্গেলটা বের করা লাগবে, এই পুরো অ্যাঙ্গেলটা। কেন্দ্রীয় চরমের বিস্তৃতি কোণ মানে কি, মানে ও কতটুকু অ্যাঙ্গেল জুড়ে ছড়ায় আছে সেটা আমাদের বের করতে হবে। এটা কেমনে বের করা যায়? দেখো কেন্দ্রীয় চরমের জন্য কিন্তু আমাদের ডিরেক্ট কোনো ফর্মুলা ছিল না, সো এটা কেমনে বের করব? এইটা বের করব প্রথম অবমের সাহায্যে। কিভাবে? একটু ভালো মতো খেয়াল করেন। এটা যদি আমার চির হয়, কথার কথা, এটা যদি আমার চির হয়, এই হলো আমার দাগ, এই হলো আমার কেন্দ্রীয় চরম। আমরা জানি কেন্দ্রীয় চরমটা কি হয়, অনেক বড় হয়, তাই না? আমরা পড়ছিলাম না এগুলো ভালো মতো। কেন্দ্রীয় চরম হয় অনেক বড়, আর প্রথম অবম হয় অনেক ছোট। তারপর অবমগুলো আস্তে আস্তে বড় হয়, চরমগুলো আস্তে আস্তে ছোট হয়, রাইট? তাহলে আপনি আমাকে একটা কথা বলেন, এই কেন্দ্রীয় চরমের যে বিস্তৃতি কোণ, এই কেন্দ্রীয় চরমের যে বিস্তৃতি কোণ আর প্রথম অবমের যে অপবর্তন কোণ, এই দুটার মধ্যে কি খুব বেশি ডিফারেন্স আছে? ভাই এই দুইটার মধ্যে কি খুব বেশি ডিফারেন্স আছে? তুমি আমাকে বলো, এই দুইটা অ্যাঙ্গেলের মধ্যে খুব বেশি ডিফারেন্স আছে? এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, এই দুটো অ্যাঙ্গেলের মধ্যে কি খুব বেশি ডিফারেন্স আছে? দুটা পুরো মানে মোটামুটি সিমিলার না? মোটামুটি সিমিলারই কিন্তু। সো তুমি প্রথম অবমের জন্য যে অ্যাঙ্গেলটা বের করবা সেটা আসলে কেন্দ্রীয় চরমের জন্যও খাটবে। কেন? কারণ প্রথম অবম খুবই 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 ছোট হয়। প্রথম অবম যেটা সেটা কি হয়, খুবই ছোট হয় কেন্দ্রীয় চরমের তুলনায়। কেন্দ্রীয় চরম হয় অনেক বড়, আর প্রথম অবম হয় খুবই ছোট। সো দেখা যাবে লাইক 0.01 ডিগ্রি, 0.02 ডিগ্রির একটা ভ্যারিয়েশন দেখা যাবে। সো ওইটা আসলে আমরা হিসাবে আনি না, আমরা প্রথম অবমের জন্য বের করি। প্রথম অবমের জন্য যেটা বের হয় সেটাই কেন্দ্রীয় চরমের জন্য আমরা ধরে নিই, ঠিক আছে? কেন? কারণ এই দুজনের মধ্যে তেমন কোনো ডিফারেন্স নাই আসলে অ্যাঙ্গেলের, দুইটা আসলে মোটামুটি সেম। ওকে, সো আমরা কি করব, প্রথম অবমের জন্য কাজ করব। প্রথম অবমের জন্য কাজ করলে আমাদের কি হবে, অটোমেটিক্যালি কেন্দ্রীয় চরমের জন্য আমাদের যে বিস্তৃতি কোণ সেটা বের হয়ে যাবে। কিভাবে বের হবে দেখাচ্ছি, দেখো। দেখেন একটু ঠান্ডা মাথায় দেখেন, দেখেন কি করব আমরা এখানে। আমরা এখানে যেটা করব রাসেল ভাই, আমরা কি করব, প্রথম অবমের অপবর্তন কোণ বের করব। কি করব? প্রথম অবমের অপবর্তন কোণ বের করব। এটা হলো θ1। প্রথম অবমের যে অপবর্তন কোণ সেটা কি, θ1। কেমনে বের করব? আমরা জানি a sin θ is equals to n lambda। অবমের ফর্মুলা কি অপবর্তনের ক্ষেত্রে? a sin θ is equals to n lambda, যেখানে থিটাটা হলো অপবর্তন কোণ আর n হলো তুমি কত নাম্বার অবম নিয়ে কাজ করতেছো। তুমি কত নাম্বার অবম নিয়ে কাজ করতেছো? 1 নাম্বার। সো অবশ্যই n এর ভ্যালু তুমি 1 বসাবা। তাহলে a sin θ1 is equals to 1 into lambda। তাহলে আমরা বলতে পারি sin θ1 is equals to lambda by a। ল্যামডার ভ্যালু কত? আমরা একটু আগে পিছনে যাই। ল্যামডার ভ্যালু কত? ল্যামডা দেওয়া আছে 5500, ঠিক আছে? কত? 5500 অ্যাংস্ট্রম। তার মানে 5.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7, ঠিক আছে? এর ভ্যালু কত? এ কি, এ কি দুইটা চিরের মধ্যবর্তী দূরত্ব? না, অপবর্তনে তো দুইটা চিরই নাই, অপবর্তনের চির কয়টা? একটা। সো এটা কি, এটা হলো ওই চিরটার প্রস্থ। আমাদের ওই চিরের প্রস্থ কত? আমাদের ওই চিরের প্রস্থ হলো 0.1 মিলিমিটার। চিরের প্রস্থ কত? 0.1 মিলিমিটার। ওকে, সো আমাদের চিরের প্রস্থ যদি 0.1 মিলিমিটার হয়, এর ভ্যালু কত হবে? 0.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। এখান থেকে আমরা কি করব, θ1 এর মানটা বের করব। দেখো 5.5 into 10 to the power minus 7 divided by 0.1 into 10 to the power minus 3। ওকে, শিফট দিয়ে সাইন ইনভার্স, হ্যাঁ কত আসছে? 0.315 ডিগ্রি। θ1 এর মান কত আসছে? 0.315 ডিগ্রি। ওকে, তাহলে এটা হলো θ1। ঠিক একই রকম একটা θ1 কোন পাশেও থাকবে? এই নিচের পাশেও থাকবে। তাহলে আমার এই পুরো অ্যাঙ্গেলটা কত হবে? 2θ1। আমার তো এই পুরো অ্যাঙ্গেলটাই লাগবে, রাইট? আমার কেন্দ্রীয় চরমের পুরা কৌণিক বিস্তৃতি কি? এই পুরো অ্যাঙ্গেলটা না? সো এই পাশে আছে θ1, এই পাশে আছে θ1। তাহলে আমাদের কেন্দ্রীয় চরমের কৌণিক বিস্তৃতি হবে, কেন্দ্রীয় চরমের কৌণিক বিস্তৃতি, কেন্দ্রীয় চরমের কৌণিক বিস্তৃতি কত হবে? টুয়াইস θ1, টুয়াইস θ1 মানে 2 ইন্টু এটা, ঠিক আছে? তার মানে 0.63 আর কি, 0.63 ডিগ্রি। দেখো দেখো বুঝছো কিনা? সোজা কিন্তু, হ্যাঁ কঠিন না, একদম সোজা। দেখো তো, দেখো দেখো দেখো, বুঝছো কিনা ভাইয়ারা? দেখো সোজা, একদম সোজা। দেখেন তো, দেখেন দেখেন দেখেন, বুঝছেন কিনা? খুবই সোজা, খুবই মানে খুবই সোজা। দেখেন আপনারা বুঝলে সামনে আগাইতে পারি। একদম সোজা একটা জিনিস। মানে কেন্দ্রীয় চরম বের করতে বললে অপবর্তনের ক্ষেত্রে আপনি প্রথম অবম নিয়ে কাজ করবেন, কারণ কেন্দ্রীয় চরমের জন্য আলাদা কোনো হিসাব আমাদের নাই, ঠিক আছে? ওকে, আবির বলছে ক্লিয়ার। ওকে, ঠিক আছে। ওকে স্যার, চলেন তাহলে সামনে আগে। এটা গেস বুঝতেই পারছেন। নেক্সট কি বলছে? এটাই দেখেন কি বলছে। আচ্ছা, প্রথমে বলছে কতে সুসংগত উৎস কি, বলো।
দুইটা উৎস যাদের থেকে নির্গত তরঙ্গগুলোর মধ্যে দশা পার্থক্য থাকে কনস্ট্যান্ট, ঠিক আছে? দুইটা উৎস থেকে দুইটা তরঙ্গ নির্গত হবে, সেই দুইটা তরঙ্গের মধ্যবর্তী যে দশা পার্থক্য সেটা হওয়া লাগবে একটা কনস্ট্যান্ট ভ্যালু, মানে 0 ডিগ্রি হলে সবসময় 0 ডিগ্রি, 10 ডিগ্রি হলে সবসময় 10 ডিগ্রি, 30 ডিগ্রি হলে সবসময় 30 ডিগ্রি। তার মানে সময়ের সাথে যদি দুইটা উৎস থেকে নির্গত আলোর দশা পার্থক্য চেঞ্জ না হয়, তাহলে সেই দুটো উৎসকে আমরা কি বলবো? সুসংগত উৎস, ঠিক আছে? হাইগেন্সের নীতি ব্যাখ্যা করো। হাইগেন্সের নীতি যে বইয়ে যেটা আছে এটা খালি বই থেকে একবার দেখো, এটা তেমন কিছু না, হ্যাঁ? এটা একটু বই ফলো করো, বইয়ে সুন্দর করে লেখা আছে, কারণ আমি যেগুলো বলছি এগুলো তো রাফলি বলছিলাম, সো একটু বই ফলো করো, ঠিক আছে? এটা যদি একটু বইটা ফলো করো। হাইগেন্সের মনে হয় দুইটার মতো নীতি দেওয়া আছে, দুইটা বা তিনটা নীতি, একটু খালি দেখো বই থেকে, বই যেটা লেখা আছে ওটা লিখে দিও, ঠিক আছে? মানে আমি তো রাফলি বলছিলাম যে তোমার গৌণ উৎসের যে ব্যাপারগুলা বা তরঙ্গ মুখের যে ব্যাপারগুলো, এগুলাই নীতি আকারে লেখা আছে, আর কিছু না, বুঝছো? এগুলাই হাইগেন্স নীতি আকারে লিখছে। সো বই থেকে একটু দেখো, বইয়ে যেটা লেখা আছে ওটা লিখে দিও, ঠিক আছে? তাইলেই হবে, কঠিন কিছু না, যেগুলো বলছিলাম ক্লাস ওগুলাই, এর বাইরে তেমন কিছু নেই। আচ্ছা, গ নাম্বার আসো। সুসংগত উৎস থেকে সমদশা সম্পন্ন দুইটা আলোক তরঙ্গ নির্গত হচ্ছে এবং এই সুসংগত উৎসের সমান্তরালভাবে 1 মিটার দূরে রাখা একটা পর্দার উপর আপতিত হচ্ছে। প্রত্যেকটা আলোর তরঙ্গ দৈর্ঘ্য 6000 অ্যাংস্ট্রম এবং পর্দার কোনো একটা বিন্দুতে তরঙ্গদ্বয়ের পথ পার্থক্য 9000 অ্যাংস্ট্রম। আচ্ছা, উৎসদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 0.4 মিলিমিটার। উৎসদ্বয় মানে কি বলতো? দুইটা উৎস মানে কি? দুইটা চির, তাই না? মানে আমাদের ইয়াং এর যে দ্বিচির পরীক্ষা, সেখানে দুইটা চিরই কি গৌণ উৎস হিসেবে কাজ করে। তো তোমাকে এটাই বলছে যে উৎসদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 0.4 মিলিমিটার। তার মানে কি আসলে চির যে দুইটা আছে সেই দুইটা চিরের যে মধ্যবর্তী দূরত্ব সেটা হলো কত? আমাদের 0.4 মিলিমিটার, ঠিক আছে? সো এটা বেসিক্যালি কি দেওয়া আছে? চির দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে। কি দেওয়া আছে? চির দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। আচ্ছা, গতে কি বলছে? উদ্দীপক অনুসারে কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দু থেকে ওই বিন্দুর দূরত্ব নির্ণয় করো। কোন বিন্দুর দূরত্ব? আচ্ছা আচ্ছা আচ্ছা, কোয়েশ্চেনে বলছে কোন একটা বিন্দুতে, আচ্ছা কোন একটা বিন্দুতে তরঙ্গদ্বয়ের পথ পার্থক্য হলো কত? 9000 অ্যাংস্ট্রম। এবং গতে প্রশ্ন করছে উদ্দীপক অনুসারে কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দু থেকে ওই বিন্দুর দূরত্ব নির্ণয় করো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে ওকে। আসো আমরা একটা সলিউশন আসি, এখানেই করি, এখানেই করি, সমস্যা নেই, এখানেই করি। আচ্ছা, পথ পার্থক্য কত দেওয়া আছে? 9000 অ্যাংস্ট্রম, 9000 অ্যাংস্ট্রম। ল্যামডা কত? 6000 অ্যাংস্ট্রম, 6000 অ্যাংস্ট্রম, ঠিক আছে? সো একটু যদি ভালো মতো খেয়াল করো, 9000 অ্যাংস্ট্রমকে কিভাবে লেখা যায়? 3 ইন্টু 6000 বাই 2। দেখো তো লেখা যায় নাকি যায় না? লেখা যায় নাকি যায় না? এইভাবে কি লেখা যায় নাকি যায় না? বলো বলো বলো, আমাকে একটু বলো, এইভাবে কি লেখা যায় নাকি যায় না? লেখা যাচ্ছে না। ডেলেক্সটা কি? পথ পার্থক্য। ডেলেক্সটা কি এখানে? পথ পার্থক্য। কেউ আবার ডোরা প্রশ্ন ভাই বোন, এটা কি? পথ পার্থক্য, পথ পার্থক্য। এই জিনিসটাকে অবশ্যই এভাবে লেখা যায়। কেন এভাবে লিখলাম? দেখো কারণ আছে, এভাবে লেখার কারণ আছে। সো আমরা বলতে পারি ডেল এক্স ইজ ইকুয়ালস টু 2 ইন্টু 2 মাইনাস 1 ইন্টু ল্যামডা বাই 2। দেখো ল্যামডা কত? 6000, ঠিক আছে? আর এখানে আমি 3কে কিভাবে লিখছি? 2 ইন্টু 2 মাইনাস 1 ইন্টু ল্যামডা বাই 2। কেন এইভাবে লিখছি? মনে আছে আমরা একটা জিনিস পড়ছিলাম ব্যতিচারে, যে যদি কোনো একটা বিন্দুতে যে দুইটা তরঙ্গে সুপরিপাতিত হচ্ছে তাদের পথ পার্থক্য ল্যামডা বাই 2 এর জোড় গুণিতক হয়, তাহলে সেখানে গঠনমূলক ব্যতিচার হবে বা আমরা উজ্জ্বল আলো পাবো বা চরম পাবো। আর যদি সেখানে পথ পার্থক্য হয় ল্যামডা বাই 2 এর বিজোড় গুণিতক, তাহলে এখানে আমরা কি পাবো? অবম পাবো বা অন্ধকার বিন্দু পাবো। কত নাম্বার অবম পাবো সেটাই যে এখান থেকে বোঝা যাবে। ফর্মুলা কি ছিল? ডেল এক্স ইজ ইকুয়ালস টু 2n মাইনাস 1 ইন্টু ল্যামডা বাই 2। এন এর মান যদি 2 হইতো তাহলে আমরা কত নাম্বার অবম পাইতাম? 2 নাম্বার অবম পাইতাম। এন এর মান যদি 3 হইতো তাহলে আমরা কত নাম্বার অবম পাইতাম? 3 নাম্বার অবম পাইতাম। তার মানে এখান থেকে স্পষ্ট বোঝাই যাচ্ছে ওই পয়েন্টটায় আমরা কি পাবো? ওই পয়েন্টটায় আমরা 2 নাম্বার অবম পাবো। কি পাবো? 2 নাম্বার অবম পাবো। কুইশনে যে পয়েন্টের কথা বলা আছে ওই পয়েন্টে আমরা কি পাবো? 2 নাম্বার অবম পাবো। কেমনে বুঝলাম? এই যে পথ পার্থক্যের ভ্যালু দেখে, পথ পার্থক্যের ভ্যালু দেখে বোঝা যাচ্ছে। পথ পার্থক্য 9000 মানে কি? 3 ইন্টু ল্যামডা বাই 2। 3 ইন্টু ল্যামডা বাই 2 মানে কি? 2 ইন্টু 2 মাইনাস 1 ইন্টু ল্যামডা বাই 2। 2 ইন্টু 2 মানে কি? 2n মাইনাস 1 ইন্টু ল্যামডা বাই 2। তার মানে এখানে n এর ভ্যালু কত? 2। n এর ভ্যালু কত এখানে? 2। n এর ভ্যালু 2 মানে কি? যে পয়েন্টে পথ পার্থক্য 9000 অ্যাংস্ট্রম হইছে সেই পয়েন্টে আমরা কি পাবো? দ্বিতীয় অবম পাবো। এখন আপনাদের কোশ্চেন বলছে ওই বিন্দুর দূরত্ব বের করো কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দু থেকে। তার মানে কি? কেন্দ্র থেকে বা কেন্দ্রীয় উজ্জ্বল বিন্দু থেকে n তম অন্ধকার ডোরার দূরত্ব আপনার বের করতে হবে। কেমনে বের করবেন? কেন্দ্র থেকে বা সেন্টার থেকে n তম অন্ধকার ডোরার দূরত্ব বের করার ফর্মুলা 2n - 1 ইন্টু ল্যামডা ডি বাই 2d। ঠিক আছে?
এটা আপনার কেন্দ্র থেকে বা কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে এনতম অন্ধকার ডোরা দূরত্ব বের করার ফর্মুলা কি আমরা শিখছি না yn is equals to 2n minus 1 into lambda d divided by 2d ওকে এখানে n এর ভ্যালু কত বলো কত নাম্বার অন্ধকার ডোরা 2 নাম্বার তার মানে n এর ভ্যালু কত 2 তার মানে 3 আমি একবার 3 লিখে দিলাম এখানে n এর ভ্যালু 2 বসালে 3 চলে আসবে ল্যামডার মান কত ল্যামডা হলো 6000 রাইট তার মানে 6000 into 10 to the power minus 10 d কত চির হতে পর্দার দূরত্ব কত কই 1 মিটার ঠিক আছে কত 1 মিটার ডিভাইডেড বাই 2 ইন্টু ডি ছোট হাতের ডি কত মধ্যবর্তী দূরত্ব 0.4 মিলিমিটার 0.4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 সো এটা ক্যালকুলেট করলেই চলে আসবে ঠিক আছে ক্যালকুলেট করলেই চলে আসবে সো আমরা প্রথমে যে পদ পার্থক্য দেওয়া আছে সেই পদ পার্থক্য থেকে বের করব যে এটা আসলে কত নাম্বার চরম বা কত নাম্বার অবম দেন নর্মাল ফর্মুলা দিয়ে ম্যাথ করলেই কাজ শেষ ঠিক আছে ওকে বুঝছো দেখো খুব ইজি এটা পারার কথা কঠিন কিছু না আচ্ছা লাস্টের কোশ্চেনে কি বলছে ঘ নম্বরে এটা সোজা আছে এটা পারবা না পারা উচিত ঘ নম্বরে বলছে তরঙ্গদৈর্ঘ্যের পথ পার্থক্য 12000 অ্যাংস্ট্রম হলে পর্দার ওই বিন্দুতে উজ্জ্বল অন্ধকার ডোরা সৃষ্টি হবে তা গাণিতিক ভাবে দেখো মানে যে প্রথম যে পার্টটা করছি সেটা আরেকবার করা লাগবে চলো আমাদের কি বলছে পথ পার্থক্য কত 12000 অ্যাংস্ট্রম ঘ নম্বরে কি বলছে পথ পার্থক্য কত 12000 অ্যাংস্ট্রম তার মানে পথ পার্থক্য আমাদের 12000 অ্যাংস্ট্রম আচ্ছা একটা জিনিস খেয়াল করেন আমরা এটাকে কি দিয়ে প্রকাশ করব এটাকে প্রকাশ করব ল্যামডা বাই 2 এর গুণিতক আকারে আমাদের ল্যামডার ভ্যালু কত আমাদের ল্যামডার ভ্যালু হলো 6000 অ্যাংস্ট্রম ঠিক আছে সো আমি কি লিখতে পারি এই যে 1200 অ্যাংস্ট্রম এই 12000 অ্যাংস্ট্রম এটা মানে কি এইটা মানে হলো 2 ইনটু 6000 অ্যাংস্ট্রম রাইট অথবা 4 ইনটু 6000 বাই 2 অ্যাংস্ট্রম কেন এভাবে লিখলাম কারণ আমার ল্যামডা বাই 2 এর গুণিতক আকারে প্রকাশ করা লাগবে ল্যামডার গুণিতক আকারে না ল্যামডা আপনার 6000 কিন্তু ল্যামডা বাই 2 কত 6000 বাই 2 বা 3000 কে 4 দিয়ে গুণ করলে হয় 12000 সো আমার পদ পার্থক্যকে প্রকাশ করা লাগবে ল্যামডা বাই 2 এর গুণিতক আকারে ল্যামডার গুণিতক আকারে না ঠিক আছে সো আপনি যদি একটু ভালোমতো খেয়াল করেন তাহলে কি আসতেছে 4 ইনটু ল্যামডা বাই 2 তার মানে আমাদের পদ পার্থক্য কি ল্যামডা বাই 2 এর জোড় গুণিতক পদ পার্থক্য কি আসতেছে পদ পার্থক্য আসতেছে ল্যামডা বাই 2 এর জোড় গুণিতক পদ পার্থক্যটা কি ল্যামডা বাই 2 এর জোড় গুণিতক এখন যেহেতু আমাদের পদ পার্থক্য ল্যামডা বাই 2 এর জোড় গুণিতক তার জন্য অবশ্যই আমরা ওই পয়েন্টে কি পাবো একটা উজ্জ্বল ডোরা পাবো ওই পয়েন্টে কি পাবো উজ্জ্বল ডোরা পাবো ওই পয়েন্টে আমরা কি পাবো উজ্জ্বল ডোরা পাবো বুঝছো দেখো দেখো একদম ইজি ভাইয়া দেখো তো বুঝছো কিনা দেখো একদম সোজা এটা একদম সোজা দেখো খুবই সোজা বাদে আপনার ক্লাসগুলো অনেক হেল্পফুল ভাইয়া লাইভে না থাকলেও পরে রেকর্ডেড সব ক্লাস দেখার পর ফিজিক্স অনেক ইজি লাগে থ্যাংক ইউ ম্যান থ্যাংক ইউ দেখেন তো বুঝছেন কিনা বাচ্চারা দেখেন হ্যাঁ ঠিক আছে আমি থ্যাংক ইউ ব্রো থ্যাংক ইউ সরি হ্যাঁ থ্যাংক ইউ আচ্ছা ওকে নাভিয়া বলছে বুঝেছি ওকে ঠিক আছে সামনে আগে তাহলে আমরা লেটস মুভ ফরওয়ার্ড সামনে আগে আমরা আর থিওরি ক্লাসগুলো জাস্ট অসাম আর থ্যাংক ইউ ম্যান থ্যাংক ইউ ওকে আমরা মনে হয় সামনে আগে না 5টা সিকিউ কিন্তু আমাদের সলভ হয়ে গেছে আমরা এখন 6 নাম্বার সিকিউ এর দিকে যাই চলো সিকিউ নাম্বার কত 6 দেখো কি বলছে 6 নাম্বার সিকিউ এ কি বলছে আচ্ছা কত বলছে আলোকবর্ষ কি এক বছরে আলো যতখানি দূরত্ব অতিক্রম করে সেটাই আলোকবর্ষ এক বছরে আলো যতখানি দূরত্ব অতিক্রম করে সেটাই কি আলোকবর্ষ খ নম্বরে কি বলছে কাছে আলোক আচ্ছা কাছে আলোক বর্ষ এত বলতে কি বুঝো মানে হলো কাচ মাধ্যমে যদি আলো 1 বছর ধরে গতিশীল হয় তাহলে 1 বছরে আলো এতখানি দূরত্ব অতিক্রম করবে কাচের মধ্যে মানে ধরো তুমি একটা কাচের একটা মিডিয়াম রাখছো ঠিক আছে তার মধ্যে তুমি আলোকে পাস করবা 1 বছর ধরে আলো যদি ওই কাচ মাধ্যমের মধ্যে দিয়ে যায় তাহলে সে মোট এতখানি দূরত্ব অতিক্রম করবে 1 বছর সময় এটাই আর কিছু না ঠিক আছে আচ্ছা গ নাম্বার আসে বলছে সুমি প্রতি এই যে গ্রেডিং এর ম্যাথ আসছে দেখো কি বলছে সুমি প্রতি সেন্টিমিটারে 6000 দাগ বিশিষ্ট অপবর্তন গ্রেটিং এর এত তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেললো আচ্ছা প্রতি সেন্টিমিটারে দাগ আছে 6000 এবং সেই অপবর্তন গ্রেটিং এ কি করছে এত তরঙ্গ দৈর্ঘ্যে আলো ফেলছে ঠিক আছে অপরদিকে রুমি প্রতি সেন্টিমিটার এত দাগ বিশিষ্ট অপবর্তন গ্রেটিং এ 2200 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেললো আচ্ছা দুইজন দুইটা আলাদা গ্রেটিং এ কি করছে দুইটা আলাদা তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেলছে আচ্ছা গত বলছে সুমির পরীক্ষণে প্রথম চরমের জন্য অপবর্তন কোণ নির্ণয় করো খুবই ইজি ভাই আমাদের গ্রেটিং এর জন্য
অপবর্তনের কোণের বের করার ফর্মুলা কি ছিল? বলো 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 বলো। আমাদের গ্রেডিং এর ফর্মুলা কি ছিল? আমাদের গ্রেডিং এর ফর্মুলা ছিল পুরোপুরি ব্যতিচারের ফর্মুলার মতো। গ্রেডিং এর ফর্মুলা কার মতো ছিল? পুরোপুরি ব্যতিচারের ফর্মুলার মতো। তাহলে আমাদের কি লাগবে? চরম, তাই না? প্রথম চরমের জন্য, চরমের জন্য ফর্মুলা কি ছিল গ্রেডিং এর? মনে করো 1/n sin থিটা ইজ ইকুয়ালস টু n ল্যামডা। ঠিক আছে, আমাদের অপবর্তন গ্রেডিং এর জন্য চরমের ফর্মুলা কি ছিল? 1/n sin থিটা ইজ ইকুয়ালস টু n ল্যামডা। এখানে বড় হাতের এনটা কি? গ্রেডিং এর প্রতি মিটারে দাগের সংখ্যা, গ্রেডিং এর প্রতি মিটারে দাগের সংখ্যা। সো এখান থেকে আমাকে একটু বলো তো, গ্রেডিং এর প্রতি মিটারে দাগের সংখ্যা কত? প্রতি সেন্টিমিটারে যদি 6000 দাগ থাকে, তাহলে প্রতি মিটারে অবশ্যই তার চেয়ে আরো 100টা দাগ, 100 গুণ দাগ বেশি থাকবে। তার মানে প্রতি মিটারে দাগের সংখ্যা 6 × 10⁵ ঠিক আছে? প্রতি সেন্টিমিটারে যদি 6000 দাগ থাকে, তাহলে প্রতি মিটারে কত দাগ থাকবে? 6000 × 100টা, মানে 6 × 10⁵ সংখ্যক দাগ থাকবে প্রতি মিটারে। ঠিক আছে, মাল্টিপ্লাইড বাই সাইন থিটা ইজ ইকুয়ালস টু n ল্যামডা। n কি? আপনি কত নাম্বার চরম নিয়ে কাজ করতেছেন? কত নাম্বার চরম? প্রথম চরম। মাল্টিপ্লাইড বাই ল্যামডা। ল্যামডা কত? ল্যামডা কত? 5.89 × 10⁻⁷ ঠিক আছে? এই তো এত, বুঝছেন? মানটান বসাইছি, এখন জাস্ট আপনি থিটা বের করবেন। থিটা যেটা বের হবে সেটা আপনার কি? অপবর্তন কোণ। তাহলে সাইন থিটা ইজ ইকুয়ালস টু 5.89 × 10⁻⁷ মাল্টিপ্লাইড বাই এইটা, মানে 6 × 10⁵। এখান থেকে কি করব আমরা? থিটা বের করব। দেখো থিটা কত আসে, দেখো 5.89 × 10⁻⁷ মাল্টিপ্লাইড বাই 6 × 10⁵ কত আসে? শিফট দিয়ে সাইন মারো, সরি, কত আসে? 20.69 ডিগ্রি। কত আসে? 20.69 ডিগ্রি। ঠিক আছে, এটা হবে অ্যান্সার। ওকে, এটাই আমাদের প্রথম চরমের অপবর্তন কোণ। ঠিক আছে, সোজা, একদম সোজা। জাস্ট ফর্মুলার মধ্যে মান বসানো, আর কিছু না। চ্যাপ্টার 7 এর সিকিউ অনেক সোজা, খালি ফর্মুলার মধ্যে মান বসাবা সলভ, মান বসাবা সলভ। ঠিক আছে, ওকে। আচ্ছা, চলো ঘ নাম্বার কি বলছে? রুমির পরীক্ষণে তরঙ্গ দৈর্ঘ্যের কিরূপ পরিবর্তন আনলে দ্বিতীয় চরমের জন্য সুমি ও রুমি উভয়ের ক্ষেত্রে অপবর্তন কোণ একই পাওয়া যাবে। ঠিক আছে, আমাদের বলছে রুমির পরীক্ষণে তরঙ্গ দৈর্ঘ্যের কি পরিমাণ চেঞ্জ করলে দ্বিতীয় চরমের জন্য সুমি আর রুমি উভয়ের ক্ষেত্রে অপবর্তন কোণ একই পাওয়া যাবে। ঠিক আছে, চলেন আমরা একটু দেখি। তাহলে দেখেন, আমাদের উদ্দেশ্য কি? দুইজন যেন সেম অ্যামাউন্টের অপবর্তন কোণ পায়। ঠিক আছে, দুইজন যেন দ্বিতীয় চরমের জন্য সেম অ্যামাউন্টের অপবর্তন কোণ পায়। এখন আমার দ্বিতীয় চরমের জন্য অপবর্তন কোণের ফর্মুলা কি হবে? 1/n sin θ2 ইজ ইকুয়ালস টু 2 × ল্যামডা, রাইট? দ্বিতীয় চরমের জন্য এটাই হবে না ফর্মুলা? এটাই তো হবে দ্বিতীয় চরমের জন্য ফর্মুলা, রাইট? এটাই হবে না দ্বিতীয় চরমের জন্য ফর্মুলা? আমার 1/n sin θ2 ইজ ইকুয়ালস টু 2 × ল্যামডা। ওকে, এখন ধরো সুমির ক্ষেত্রে, সুমির ক্ষেত্রে প্রথমটা কে ছিল? প্রথমটা কি সুমি ছিল না রুমি ছিল? প্রথমটা ছিল হলো সুমি। হ্যাঁ, সুমির ক্ষেত্রে ধরো প্রতি সেন্টিমিটারে দাগের সংখ্যা হলো n প্রাইম। তাহলে আমি সুমির ক্ষেত্রে দ্বিতীয় চরমের অপবর্তন গ্রেডিং এর দ্বিতীয় চরমের ফর্মুলা কি লিখতে পারি? 1/n প্রাইম ইন্টু সাইন θ2 ইজ ইকুয়ালস টু 2 × ল্যামডা প্রাইম। আর রুমির ক্ষেত্রে আমি কি লিখতে পারি জানো? রুমির ক্ষেত্রে আমি লিখতে পারি 1/n ডাবল প্রাইম ইন্টু সাইন θ2 ইজ ইকুয়ালস টু 2 × ল্যামডা ডাবল প্রাইম। ভাই θ2 প্রাইম ডাবল প্রাইম কেন লিখলেন না? আরে ভাইয়া, আমাকে তো এরকম ভাবেই ইকুয়েশনটা সেট আপ করে দিছে যে θ2 যেন দুইটার সেম হয়। থিটা টু তো ডিফারেন্ট হওয়া যাবে না। তোমাকে বলছে ল্যামডার মান এমন ভাবে চুজ করো যেন দুইজনের θ2 এর মান সেম হয়। দুইজনের কি হয়? θ2 এর মান সেম হয়। θ2 এর মান দুইজনের সেম হওয়া লাগবে। এন প্রাইমটা কি? এন প্রাইমটা হলো সুমির হাতে যে গ্রেটিংটা আছে সেই গ্রেটিং এ প্রতি মিটারে বা প্রতি সেন্টিমিটারে দাগের সংখ্যা। ঠিক আছে, আমার এখানে ল্যামডা প্রাইমটা কি? ল্যামডা প্রাইমটা হলো সুমির যে আলো আছে সেই আলোর তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, আর এন ডাবল প্রাইমটা কি? রুমির হাতে যে গ্রেটিংটা আছে সেই গ্রেটিং এ প্রতি মিটারে বা সেন্টিমিটারে দাগের সংখ্যা। আর ল্যামডা প্রাইমটা কি? রুমি যে আলো ব্যবহার করছে সেই আলোর তরঙ্গ দৈর্ঘ্য। এখন যেহেতু আমার সাইন θ2 সেম হওয়া লাগবে, তাহলে আমরা বলতে পারি এখান থেকে যে সাইন θ2 ইজ ইকুয়ালস টু 2 × ল্যামডা প্রাইম ডিভাইডেড বাই মাল্টিপ্লাইড বাই n প্রাইম, সরি, multiplied by what? n prime. Sin θ2 is equals to 2 into lambda prime multiplied by n prime. আর এখান থেকে বলতে পারি sin θ2 is equals to 2 into lambda double prime into n double prime. যেহেতু দুইজনের θ2 টা সেম হবে, তাহলে অবশ্যই লেখা যায় এখান থেকে 2 lambda prime n prime is equals to 2 lambda double prime n double prime. আমার কি বের করা লাগবে? আমার বের করা লাগবে যে আমি রুমির
তরঙ্গ দৈর্ঘ্য বা রুমি যে আলোটা ব্যবহার করছে সেই আলোর তরঙ্গ দৈর্ঘ্য কতখানি চেঞ্জ করব। তার মানে আমি সুমির আলোর তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ করব না, সুমির আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা প্রাইম যেটা, এটা চেঞ্জ হবে না। চেঞ্জ হবে কারটা? রুমিরটা। রুমিরটা চেঞ্জ করে কত বানাইলে থিটা টু সমান হচ্ছে সেটা আমার দেখা লাগবে। তার মানে আমার নতুন ল্যামডা প্রাইমের ভ্যালুটা বের করা লাগবে, ল্যামডা ডাবল প্রাইমেরটা। ল্যামডা প্রাইম চেঞ্জ হবে না, সুমিরটা চেঞ্জ হবে না, তরঙ্গ দৈর্ঘ্য কারটা চেঞ্জ হবে, রুমিরটা চেঞ্জ হবে। সো আমার লাগবে ল্যামডা ডাবল প্রাইমের ভ্যালুটা, নতুন ভ্যালুটা। তাহলে ল্যামডা ডাবল প্রাইম হবে ল্যামডা প্রাইম ইন্টু এন প্রাইম ডিভাইডেড বাই এন ডাবল প্রাইম। তাহলে দেখো তো ল্যামডা প্রাইম কত, সুমি কত তরঙ্গ দৈর্ঘ্য আলো ব্যবহার করছে? 5890 কত? 5890 অ্যাংস্ট্রম। কত? 5890 অ্যাংস্ট্রম। সুমির প্রতি সেন্টিমিটার দাগের সংখ্যা কত ছিল? দাগের সংখ্যা ছিল 1.25 ইন্টু, না সরি 6000। কত? 6000 ছিল, 6000। আচ্ছা, রুমির প্রতি সেন্টিমিটার দাগের সংখ্যা কত? রুমির প্রতি সেন্টিমিটার দাগের সংখ্যা 1.25 ইন্টু 10 টু দি পাওয়ার 5। কত? 1.25 ইন্টু 10 টু দি পাওয়ার 5। আচ্ছা, এখান থেকে ল্যামডা প্রাইমটা ক্যালকুলেট করতে হবে। ল্যামডা প্রাইম হবে তাহলে 5890 ইন্টু 6000 ডিভাইডেড বাই 1.25 ইন্টু 10 টু দি পাওয়ার 5। ঠিক আছে, কত আসে? 282.72 অ্যাংস্ট্রম। ঠিক আছে, তার মানে আমাদের রুমি যে আলো ব্যবহার করতেছিল সেই আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত হওয়া লাগবে? 282.72 অ্যাংস্ট্রম। তাহলেই শুধুমাত্র দুইজনের পরীক্ষণে প্রাপ্ত দ্বিতীয় চরমের অপবর্তন কোণ কি হবে? সেম হবে। এখন রুমি যে আলোটা ব্যবহার করতেছিল সেটা তরঙ্গ দৈর্ঘ্য কত? কোথায় গেল? 2200 অ্যাংস্ট্রম। এটাকে বানানো লাগবে কত? এটাকে বানানো লাগবে 282.72 অ্যাংস্ট্রম। তার মানে 2200 মাইনাস 282.72 অ্যাংস্ট্রম, বা এটাকে কি লেখা যায়? 2200 মাইনাস অ্যান্সার কত আসে? 1917.28 অ্যাংস্ট্রম কমাতে হবে। ঠিক আছে, মানে আমাদের রুমি যে আলো ব্যবহার করতেছে সেই আলোর তরঙ্গ দৈর্ঘ্য 1917.28 অ্যাংস্ট্রম কি করতে হবে? কমাতে হবে। তাহলে রুমি আর সুমি যে দুইজনই যে দুইটা গ্রেডিং ব্যবহার করে 2 নাম্বার যে চরমটা পাইছে, সেই 2 নাম্বার চরমের অপবর্তন কোণের মান কি হবে? সেম হবে। বুঝছেন? দেখেন কঠিন কিছু না, বুঝছেন কিনা দেখেন, এটা কিন্তু কঠিন না। হ্যাঁ, জাস্ট একটু লেন্দি ক্যালকুলেশন, খুব বেশি লেন্দিও না, সোজাই আছে মোটামুটি। দেখেন দেখেন তো সবাই বুঝছেন কিনা? কঠিন না কিন্তু, মোটেও কঠিন না, সোজা আছে স্যার, মোটেও কঠিন না। ঠিক আছে, যথেষ্ট পরিমাণে সোজা আছে। দেখেন বুঝছেন কিনা, বুঝলে আমরা সামনে আগাইতে পারবো। দেখেন, দেখো দেখো দেখো। আচ্ছা, নাবিহা বলছে বুঝেছি। ওকে, সেরা 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 সেরা। ওকে ওকে, আর কেউ? এনিওয়ান এলস? আর কেউ? আর কেউ? আচ্ছা, আর কেউ কিছু বলতেছে না। ঠিক আছে, তাহলে আমরা সামনে আগাই। ওকে, কি বলছে দেখো, এটা দেখো, এটা দেখো, এটা দেখো। আমরা এই সিকিউটা করে ছোট্ট একটা ব্রেক নিব। হ্যাঁ, আমাদের টোটাল 11টা সিকিউ, তো এটা করে আমরা ছোট্ট একটা ব্রেক নিব, 5 মিনিটের একটা চা ব্রেক নিব, কারণ ব্যাক টু ব্যাক ক্লাস নিয়ে যাচ্ছি। এটা 3 নাম্বার ক্লাস, তো মানে লাইক শরীরের উপর একদম প্রেসার পড়ে যাচ্ছে। ঠিক আছে, সো এই সিকিউটা সলভ করে, মানে এই 7 নাম্বার সিকিউ এটা, হ্যাঁ 7 নাম্বার সিকিউটা সলভ করে আমরা ছোট্ট একটা ব্রেক নিব। ব্রেকের পরে এসে বাকি 4টা কমপ্লিট করে ফেলবো। ঠিক আছে, প্যারাই হবে না। ওকে, আচ্ছা দেখো, কথা বলছে কি চার্জের কোয়ান্টায়ন কাকে বলে? ভাই, চার্জের কোয়ান্টায়ন কাকে বলে? একটা বস্তুর মধ্যে ইচ্ছামতো পরিমাণে চার্জ কখনোই থাকতে পারে না। কোনো একটা বস্তুর মধ্যে চার্জের পরিমাণ অবশ্যই ইলেকট্রনের চার্জের পূর্ণ সাংখ্যিক গুণিতক হইতে হবে। এটাকেই কি বলে? চার্জের কোয়ান্টায়ন। ঠিক আছে, কি বললাম? কোনো একটা বস্তুর মধ্যে চার্জের পরিমাণ কি হইতে হবে? ইলেকট্রনের চার্জের পূর্ণ সাংখ্যিক গুণিতক। এই জিনিসটাকে কি বলা হয়? চার্জের কোয়ান্টায়ন। আচ্ছা, কথায় আসো, কোন পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ চলার সময় তাপ উৎপন্ন হয় কেন? এগুলো কারেন্টের কোয়েশ্চেন। আই হোপ এগুলো অ্যান্সার তোমরা জানো, এগুলো পড়াইছি তোমাদের চলতরিতে, যে যখন কারেন্ট প্রবাহিত হয় বস্তুর মধ্যে দিয়ে বা তারের মধ্যে দিয়ে, তখন ওই তারের কণাগুলোর সাথে কি হয়? সংঘর্ষে লিপ্ত হয়, এবং সংঘর্ষে কি হয়? এনার্জি লস হয়। সেই লস হওয়া এনার্জি তাপ শক্তি আকারে পরিবেশে রিলিজ হয়। এর জন্য আমরা বলি যখন কারেন্ট প্রবাহিত হয় তখন কি হয়? পরিবাহীর মধ্যে তাপ শক্তি উৎপন্ন হয়। ঠিক আছে, ওকে। গ নাম্বার আসে, প্রতি মিটারে এত সংখ্যক রেখা সম্পন্ন কোন অপবর্তন, পরিবর্তন লেখছে, অপবর্তন হবে, অপবর্তন গ্রেটিং এর মধ্যে দিয়ে 450 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো কোন ফিল্টারের সাহায্যে লম্বভাবে আপতিত করা হলো। ঠিক আছে, তোমাকে বলছে 450 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো প্রথম কোণের অপবর্তন কোণের মান কত? প্রথম ক্রমের অপবর্তন কোণের মান কত? আচ্ছা, এটা প্রথম ক্রমের চরম হবে। হ্যাঁ, প্রথম ক্রমের চরমের প্রথম ক্রমের চরমের মানে প্রথম চরমের। ঠিক আছে, প্রথম চরমের কি বের করা লাগবে? আমাদের অপবর্তন কোণ বের করা লাগবে। কেমনে বের করব ভাইয়া? এটা আমরা মাত্র শিখে আসছি, 1/n sin θ ইজ ইকুয়ালস টু হোয়াট? n ল্যামডা।
এটা ছিল না গ্রেটিং এর ফর্মুলা। তাহলে আমরা কি লিখতে পারি, সাইন থিটা ইজ ইকুয়ালস টু n ইন্টু n ইন্টু ল্যামডা। ছোট হাতের এনটা কি, কত নাম্বার অবম নিয়ে আমরা বা কত নাম্বার চরম নিয়ে আমরা কাজ করতেছি, কত নাম্বার চরম নিয়ে কাজ করতেছি, আমরা কাজ করতেছি প্রথম ক্রমের চরম নিয়ে, তার মানে প্রথম চরমটা নিয়ে। তার মানে এন এর ভ্যালু কত, 1। বড় এনটা কি, বড় এনটা হলো প্রতি মিটারে দাগের সংখ্যা। প্রতি মিটারে দাগ আছে কতগুলা, 6 ইন্টু 10 টু দি পাওয়ার 5টা, 6 ইন্টু 10 টু দি পাওয়ার 5টা। আর ল্যামডাটা কি, ল্যামডা হলো 450 ন্যানোমিটার, তার মানে 450 ইন্টু 10 টু দি পাওয়ার -9। ঠিক আছে, চলো ক্যালকুলেট করো, ক্যালকুলেট করো। এখান থেকে কি করবা, থিটা বের করবা। ঠিক আছে, সেখানে আমরা যদি একবার থিটা বের করে নিই, থিটা কত হবে, মানে সাইন থিটা সমান হলো এটা, তারপর সাইন ইনভার্স করলেই তো হয়ে যাচ্ছে। 6 ইন্টু 450 ইন্টু 10 টু দি পাওয়ার -4, তাহলে কত হয়, এত শিফট দিয়ে সাইন ইনভার্স 15.66 ডিগ্রি, 15.66 ডিগ্রি। একদম ইজি, একদম ইজি, মানে জাস্ট হাতে ধরে ধরে ক্যালকুলেশন, আর কিছু না। একদম সোজা না, জাস্ট হাতে ধরে ধরে ক্যালকুলেশন। এগুলো করা কি কঠিন কিছু, মোটেও না, সবাই পারবে। ঠিক আছে, সো গ নাম্বার কিছুই না, নর্মাল ফর্মুলা দিয়ে ম্যাথ সলভ হয়ে যাবে। আচ্ছা, ঘ নাম্বার আসেন, উদ্দীপকের আলোকে চতুর্থ ক্রমের অপবর্তন সম্ভব কিনা ব্যাখ্যা করো। আমাদের দেখানো লাগবে যে এন এর মান কি 4 হইতে পারে নাকি পারে না। এখন এটা কেমনে করব, আচ্ছা দেখো, এটাও খুব সোজা। হ্যাঁ, শোনো শোনো শোনো, তুমি ম্যাক্সিমাম কতগুলা অপবর্তন পাবা বা ম্যাক্সিমাম কত ক্রমের অপবর্তন পাবা, সেটা কেমনে চেক করবা, সেটা চেক করবা থিটার ভ্যালু 90 বসে। থিটার ভ্যালু 90 বসানোর পরে এই যেখানে যে থিটা, হ্যাঁ, এটার ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে 90। অপবর্তন কোণের ম্যাক্সিমাম মান কত হতে পারে, অপবর্তন কোণের ম্যাক্সিমাম মান হতে পারে 90 ডিগ্রি। কি বললাম, অপবর্তন কোণের ম্যাক্সিমাম মান হতে পারে কত, 90 ডিগ্রি। সো আপনি কি করবেন, অপবর্তন কোণের ম্যাক্সিমাম মানটা বসাবেন, বসিয়ে দেখবেন এন এর ভ্যালু কত আসে। এন এর ভ্যালু মানে ছোট এন এর ভ্যালু, ছোট এন এর ভ্যালু যত আসবে, আপনার থিটার মান 90 বসানোর পর সেই ক্রমের ম্যাক্সিমাম, মানে সেইটাই হবে আপনার ম্যাক্সিমাম কি বলে অপবর্তনের ক্রম। যদি এন এর মান আসে 3, তার মানে আপনি কি 3টা পর্যন্ত অপবর্তন ডোরা পাবেন, তারপর আর পাবেন না, 4 নাম্বারটা পাবেন না। যদি আসে 4, তাহলে আপনি 4 পর্যন্ত পাবেন, 4 এর পর আর পাবেন না। যদি আসে এন এর মান 5, তার মানে কি আপনি 5 নাম্বার ডোরা পর্যন্ত অপবর্তন পাবেন, মানে 5 নাম্বার চরম পর্যন্ত পাবেন, তারপর আর কিছু পাবেন না। বুঝতে পারছেন কাহিনী, খুবই ইজি। সো আপনাকে যখন বলতেছে যে চতুর্থ ক্রমের অপবর্তন সম্ভব নাকি সম্ভব না, আপনি কি করবেন, সেম ফর্মুলা অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পর থিটার মান বসাবেন 90 ডিগ্রি, বসিয়ে এন এর মানটা বের করবেন। এন এর মান যত আসবে তত ক্রম পর্যন্ত আমরা অপবর্তন পাবো, তারপর আর পাবো না। ঠিক আছে, সো আমরা যদি একটু করি, থিটা ম্যাক্স এর মান 90 ডিগ্রি বসাবো, তাহলে 1/n sin 90 is equals to n lambda। এখান থেকে জাস্ট n এর ভ্যালুটা বের করব। sin 90 মানে কি 1, রাইট? তাহলে n এর ভ্যালু কত আসবে, 1/n into lambda। চলো, n কত, 6 into 10 to the power 5 multiplied by কত, এখানে 450, তাই না, 450 into 10 to the power -9, তাহলে কত আসে, 1 বাই আনসার 3.7, 3.7। তার মানে আমরা 3টা পর্যন্ত পাবো, 4 নাম্বারটা পাবো না, 4 নাম্বারটা পাবো না। 3.7 আসছে মানে কি আমরা 3 পর্যন্ত পাবো, এমন না যে 4 পর্যন্ত পাওয়া যাবে, এরকম না, এরকম না। 3.9 আসলেও আমরা কত নাম্বার পর্যন্ত পাবো, 3 নাম্বার পর্যন্ত পাবো। যদি 4 পুরোপুরি হয় তাহলেই 4 নাম্বার পাওয়া যাবে, তাছাড়া না। তার মানে 4 নাম্বার বা চতুর্থ ক্রমের অপবর্তন পাওয়া যাবে না, চতুর্থ ক্রমের অপবর্তন পাবো না। ঠিক আছে, বা পাওয়া যাবে না, অপবর্তন পাবো না বা পাওয়া যাবে না। দেখো বুঝতে পেরেছো কিনা, ঠিক আছে। সো কত ক্রম পর্যন্ত অপবর্তন পাওয়া যাচ্ছে ম্যাক্সিমাম, এগুলো যদি বের করতে বলে সিম্পলি থিটার মান বসে দিবে 90 ডিগ্রি এই চরমের ফর্মুলার মধ্যে, মানে গ্রেটিং এর যে চরমের ফর্মুলা ওটার মধ্যে বসানোর পর এন এর যে ভ্যালুটা আসবে সেটাই অ্যান্সার। ম্যাক্সিমাম এত পর্যন্ত অপবর্তন পাওয়া যাবে, এরপর আর পাওয়া যাবে না। ঠিক আছে, দেখো তো বুঝছো কিনা, দেখো ভাইয়ারা, দেখেন বুঝছেন কিনা, ভাইয়ারা দেখেন 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 বুঝতে পেরেছেন কিনা। এটা তো একদম অল্প জায়গার মধ্যে সলভ হয়ে গেছে। দেখো কত ছোট্ট প্রশ্ন আসছিল, রাজশাহী বোর্ডে আসছিল 2015 সালে, বাট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ঠিক আছে, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মানে পড়া থাকলে এই জিনিসগুলো এত সোজা। তোমরা অনেকে গ্রেটিং পড়ো না, কেন পড়ো না জানি না। গ্রেটিং তো অনেক সোজা, অনেক সোজা গ্রেটিং। ঠিক আছে, এন্ড গ্রেটিং এর ম্যাথও অনেক ছোট ছোট। সো গ্রেটিং থেকে প্রশ্ন আসলে মানে অ্যান্সার করা আসলে খুবই সোজা। সো গ্রেটিংটা একটু ভালো মতো পড়ো, যে সিকিউ গুলো সলভ করে দিচ্ছে আমার মনে হয় না খুব বেশি প্যারা খাবা তোমরা কেউ। ঠিক আছে, একটু দেখো, কলেজ লাইফের শুরুতে আপনাকে পেলে পরীক্ষার আগ মুহূর্তে এই টাইমটা আমার সুন্দর হইতো। আরে চিল ভাই, চিল চিল চিল, সমস্যা নেই, সমস্যা নেই, চিল না, সমস্যা নেই। এখন পরে অনেক কিছু করা সম্ভব, এখন অনেক সময় আছে। দেখো গড় ঘ ক্লিয়ার কিনা, আমাদের কি 7 নাম্বার সৃজনশীল ক্লিয়ার? যদি ক্লিয়ার হয় তাহলে আমরা ছোট্ট একটা বিরতি নিব। হ্যাঁ,
মানে আমি টানার 3টা ক্লাস নিচ্ছি তো একটু প্যারা হয়ে যাচ্ছে, বুঝছো? তোমাদের তো আজকে ক্লাস ছিল না, আসলে তোমাদের তো আজকে একটা এক্সট্রা ক্লাস নিয়ে দিচ্ছি, মানে যেহেতু গতকালকে ক্লাস নিতে পারি না। So আমি ছোট্ট একটা ব্রেক নিব, তোমরা যদি একটু পারমিশন দাও, 5 বা 6 মিনিটের, মানে যে 1টা 19 বাজে, সো আমরা হয়তো বা 1টা 25-26 শুরু করবো ক্লাসটা আবার। তো তোমরা পারমিশন দিলে একটু ব্রেক নেই আর কি, ঠিক আছে? আচ্ছা, নাবিহা বলছে ক্লিয়ার ক্লিয়ার, ওকে ঠিক আছে। বাকিদের বাকিদের কি অবস্থা? আচ্ছা, এগেইন ঠিক আছে, ওকে ঠিক আছে। তার মানে ছোট্ট একটা ব্রেক নেই, ছোট্ট একটা ব্রেক নেই, আমরা 1টা 25-এ শুরু করি নাকি? 1টা 25 বা 26 আবার শুরু করি, 1টা 25 বা 1টা 26-এ আবার শুরু করব। তোমরা কাছে খেয়াল করছো আমাদের কিন্তু বারবার স্লাইড চেঞ্জ করা লাগতেছে না? খেয়াল করছো এটা, যে 4টা সিকিউ বা 5টা সিকিউ পর আছে কিন্তু স্লাইড চেঞ্জ করতেছি না? খেয়াল করছো নাকি আমি জানি না। 1টা 25 আর 1টা 26-এ আবার শুরু হবে, ঠিক আছে? ওকে, মানে 1টা 25 বা 1টা 26-এ শুরু করে দিব, ঠিক আছে? তাহলে আসতেছি ব্রেকের পর। ওকে ওকে ওকে, অবশ্যই ব্রেক, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, ব্রেকের পর আসতেছি, হ্যাঁ। সাদ, সাদ, বেরোবো কিন্তু, হ্যাঁ, ক্লাস শেষে। ওকে।
আচ্ছা, তো আমাদের ব্রেক শেষ। আই গেস উই আর ব্যাক ইন দ্য ক্লাস। ওকে, আমাদের বাকি সিকিউ গুলো আমরা কমপ্লিট করে ফেলি, ঠিক আছে? ব্রেক কমপ্লিট আমাদের। হ্যাঁ 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 হ্যাঁ, এই যে আমি চলে আসছি, 1:26 বাজে আমার ঘড়িতে, 1:27 বাজে, এখন 27 বাজছে। হ্যাঁ, আমার ঘড়িতে এখন 1:27 বাজছে, বাট আমি আমার ঘড়ির 1:26-এই আসছি উঠে, ঠিক আছে? ওকে, চলো পোলাপান, লেটস গো পরের সিকিউ। সরি, আমি ওপেন করলাম কেন? হুদাই এক্সট্রা একটা পেজ ওপেন করলাম। এটা আসো, প্রথমে বলছে অপবর্তন কোণ কি জিনিস, মানে সহজ কথা, আলো কোন একটা সারপেজে হিট করার পর যত কোণে বাঁকাবে সেটাকেই তার অপবর্তন কোণ বলে, ঠিক আছে? আলো একটা কি সূক্ষ্ম একটা কোণায় যখন হিট করে তখন বাঁকায় যায়, তাই না? এটাকে তো অপবর্তন বলে। অপবর্তন কোণ কাকে বলে? যত কোণে আলোটা বাঁকাবে সেটাই অপবর্তন কোণ, ঠিক আছে? ওকে, কথা বলছে সমবর্তিত আলোকে ঘূর্ণায়মান সমবর্তক দিয়ে পর্যবেক্ষণ করা হলে আলোর তীব্রতা হ্রাস বৃদ্ধি ঘটে কেন? ওই যে ভাই, ওই যে আমরা মেলাসের সূত্র শিখছিলাম, মনে আছে? I is equals to I not cos squared theta, ঠিক আছে? এই যে যে থিটার মান চেঞ্জ হয়, হ্যাঁ, এই যে থিটার মানটা চেঞ্জ হয়, থিটার মান চেঞ্জ হওয়ার কারণে কি হয়? এই আয়ের মান চেঞ্জ হয়, ঠিক আছে? থিটার মান চেঞ্জ হয়, ঘূর্ণায়মান যখন তুমি সমবর্তক দিয়ে কাজ করবা তখন এই থিটার মান চেঞ্জ হবে। মানে এখানে তোমার কাছে একটা সমবর্তক আছে, এখানে আর একটা সমবর্তক আছে, যেটা কি করতেছে? ঘুরতেছে। যেটা কি করতেছে? ঘুরতেছে। এখন এই সমবর্তক যদি ঘুরতে থাকে তাহলে এক একটা সময় দুইটা সমবর্তকের মধ্যবর্তী কোণ কি হবে? এক এক রকম হবে। থিটা কি ছিল? দুইটা সমবর্তকের মধ্যবর্তী কোণ। যদি একটা সমবর্তক স্থির থাকে এবং আরেকটা সমবর্তক ঘুরতে থাকে তাহলে কি হবে? এক একটা সময় সমবর্তক গুলার বা সমবর্তক দুইটার মধ্যবর্তী কোণ কি হবে? এক এক রকম হবে। তার মানে থিটার ভ্যালু হবে এক এক রকম, এবং যেহেতু থিটার ভ্যালু এক এক রকম হবে তার জন্য আয়ের ভ্যালু কি হবে? এক এক রকম হবে, বা তীব্রতা এক এক রকম হবে, মানে তীব্রতার হ্রাস বৃদ্ধি ঘটবে। সিম্পল, ঠিক আছে? সো একটাকে স্থির রাখো, একটা সমবর্তকে যদি তুমি ঘুরাও তখন কি হবে? যে থিটার মান চেঞ্জ হবে, থিটা এর মান চেঞ্জ হবে, থিটা এর মান কি হবে? চেঞ্জ হবে। এবং থিটার মান চেঞ্জ হলে কি হবে বলতো? তাহলে আমার ওই যে যেটা তীব্রতা আছে, আলোর তীব্রতা, ওটাও কি হবে? চেঞ্জ হয়ে থাকবে বা হ্রাস বৃদ্ধি ঘটবে। তার জন্য আয়ের মান চেঞ্জ হবে, বা আয়ের মানে কি হবে? হ্রাস বৃদ্ধি ঘটবে, ঠিক আছে? দেখেন, ইজি পিজি, একদম একদম ইজি পিজি, সোজা, ঠিক আছে? বুঝছি? শিওর? গুড। গ নাম্বার, উদ্দীপকে প্রথম আলোক উৎসের ক্ষেত্রে পরীক্ষণটি 1.42 প্রতিসরণাঙ্কের তরলে ডুবিয়ে করা হলে ডোরা প্রস্থ নির্ণয় করো। ইয়ং এর দ্বিচির পরীক্ষায় এত তরঙ্গ দৈর্ঘ্যে আলো ব্যবহার করা হলো, বায়ুতে ডোরার প্রস্থ এত পাওয়া গেল। পরবর্তীতে 500 ন্যানোমিটার এবং 400 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো দিয়ে ডোরার অবস্থান পর্যবেক্ষণ করা হলো, ঠিক আছে? গ নাম্বারটা কি আমার করানো লাগবে? দেখো, গ নাম্বারটা কি হবে? ল্যামডাটা চেঞ্জ হবে, তাই না? আমাদের প্রতিসরণাঙ্ক চেঞ্জ হয়েছে না? প্রতিসরণাঙ্ক চেঞ্জ হলে কি চেঞ্জ হয়? ল্যামডা চেঞ্জ হয়। সো আমাদের নতুন ল্যামডা বের করা লাগবে। নতুন ল্যামডা কেমনে বের করবা? আমাদের প্রতিসরণাঙ্ক, একটা মাধ্যমের সাপেক্ষে আর একটা মাধ্যমের প্রতিসরণাঙ্ক ইজ ইকুয়ালস টু প্রথম মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই দ্বিতীয় মাধ্যমে আলোর বেগ। তার মানে প্রথম মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য ডিভাইডেড বাই দ্বিতীয় মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে খুবই সিম্পল, দ্বিতীয় মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য হবে প্রথম মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য ডিভাইডেড বাই প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক। সো আমার দ্বিতীয় মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য বের হয়ে যাবে। তরঙ্গ দৈর্ঘ্য বের হওয়ার পর ডোরার প্রস্থ বের করা কোনো ব্যাপার না, ল্যামডা ডি বাই ডি, ঠিক আছে? খুবই সিম্পল। সো আমাদের গ নাম্বারটা, এটা আমরা অলরেডি করা আছে, অলরেডি আমরা করেছি। সো এখানে কি করব? আমি বলি এর তোমরা হোমওয়ার্ক করে গ নাম্বারটা, কারণ এটা অলরেডি করে দিছি। এখানে আমরা কি করব? এখানে আমরা মিউ ইউজ করে নতুন ল্যামডা বের করব, ঠিক আছে? বের করার পর কি করব? তারপর ওই নতুন ল্যামডা ইউজ করে ডোরার প্রস্থ বের করব, ল্যামডা ডি বাই ডি, শেষ, ঠিক আছে? বুঝছেন? গ নাম্বার আমরা সবাই পারবো ভাই, গ নাম্বারটা আসলে না পারার কিছু নাই, কারণ সেম টাইপের ম্যাথ আমরা করে আসছি, এমন না আগে করছি, আজকেই করছি সেম টাইপের ম্যাথ, ঠিক আছে? সেটা আমি আর রিপিট করতেছি না, আই হোপ আপনারা পারবেন। আমি ঘ নাম্বারে যাই। ঘ নাম্বারে কি বলছে? উদ্দীপকে আলোক উৎসের পরিবর্তনের সাথে সাথে পর্দার একটা নির্দিষ্ট অবস্থানে উজ্জ্বল ডোরার ক্রম সংখ্যা বাড়বে নাকি কমবে? আচ্ছা দেখো, এখানে কি করা হয়েছে, ইয়ং এর ডিজির পরীক্ষায় আমরা কি করছি? হ্যাঁ, একবার হলো 500 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যে আলো ব্যবহার করছি, আর একবার হলো কি করছি? 400 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যে আলো ব্যবহার করছি। এখন বলছে এই উৎসের যে পরিবর্তন, মানে একবার আমরা 500 ইউজ করলাম, একবার 400 ইউজ করলাম, এর জন্য আমাদের পর্দার একটা নির্দিষ্ট অবস্থানে উজ্জ্বল ডোরার ক্রম সংখ্যা কি বাড়বে নাকি কমবে? তার মানে হলো, দেখো বুঝাই তোমাদেরকে, এটা একটু বুঝো, এটা একটু ভালো মতো বুঝো। এখানে দুটা চির আছে, এই একটা, ঠিক আছে? এইখানে আছে আমাদের পর্দা, ওকে?
আচ্ছা এই ঠিক আছে। So, আমাদের প্রথম চিরে আলো আসছে প্রথমে, মানে প্রথম কন্ডিশন আলো আসছে কত তরঙ্গ দৈর্ঘ্যের? প্রথম কন্ডিশনে আলো আসছে হলো আমাদের 500 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের। কত? 500 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের। তার মানে ল্যামডা 1 আমাদের কত? 500 ন্যানোমিটার। আর সেম এক্সপেরিমেন্ট আমরা কি করছি আরেকবার করেছি, সেম এক্সপেরিমেন্ট আরেকবার করছি, সেম সেটআপের মধ্যে জাস্ট কি করছি তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ করছি, জাস্ট কি করছি তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ করছি, আর কিছুই করি নাই। হ্যাঁ, সেম সেটআপে আমরা কি করছি জাস্ট তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ করছি। এখানে আমাদের আলো আসছে কত? 400 ন্যানোমিটার। ওকে, এখন তোমাকে বলছে এই যে দুটো এক্সপেরিমেন্ট আমরা চালাইলাম, এই দুটো এক্সপেরিমেন্টে পর্দায় একটা নির্দিষ্ট দূরত্বে, মানে পর্দার একটা নির্দিষ্ট দূরত্বে কোন কেসে আমাদের উজ্জ্বল আলোর ক্রমের সংখ্যা বৃদ্ধি পাবে। তার মানে কি? তার মানে হলো ধরো আমি সেন্টার থেকে, ধরো কথার কথা সেন্টার থেকে আমি 2 সেন্টিমিটার দূরে গেলাম। কতখানি দূরে গেলাম সেন্টার থেকে? 2 সেন্টিমিটার না, ধরো আমি 2 মিলিমিটার দূরে গেলাম বা 5 মিলিমিটার দূরে গেলাম। কতখানি দূরে গেলাম? 5 মিলিমিটার দূরে গেলাম। এখানেও কি করব? সেন্টার থেকে 5 মিলিমিটার দূরে যাব। এখানেও কি করব? সেন্টার থেকে 5 মিলিমিটার দূরে যাব। গিয়ে কি চেক করব? গিয়ে আমি চেক করব যে কোন কেসে আমি কত নাম্বার চরম পাচ্ছি। দেখা গেল ধরো কথার কথা আমার যে সেকেন্ড কেসে আমি পাইছি কি 3 নাম্বার চরম, কথার কথা 3 নাম্বার চরম, আর ফার্স্ট কেসে কি পাইছি 2 নাম্বার চরম। তাহলে আমি কি বলবো, আমি মানে উৎসটা চেঞ্জ করার কারণে, আগে উৎস ছিল 500 ন্যানোমিটারের, এখন উৎস হচ্ছে 400 ন্যানোমিটারের। তার মানে উৎস চেঞ্জ করার কারণে পর্দায় একটা নির্দিষ্ট দূরত্বে উজ্জ্বল আলোর ক্রমের সংখ্যা কি হয়েছে? বৃদ্ধি পাইছে। আগে একটা নির্দিষ্ট দূরত্বে মানে 5 মিলিমিটার দূরত্বে আমি 2 নাম্বার চরম পাইতাম, এখন ওই 5 মিলিমিটার দূরত্বে আমি কি পাচ্ছি? 3 নাম্বার চরম পাচ্ছি। ঠিক আছে, কি পাচ্ছি? 3 নাম্বার চরম পাচ্ছি। সো এটুক তো বুঝি নাকি যে যদি এরকম রেজাল্ট আসে তাহলে আমরা কি বলবো যে আমার উৎস চেঞ্জ করার কারণে কি হয়েছে? উজ্জ্বল আলোর ক্রমের সংখ্যা বৃদ্ধি পাইছে। এখন এই জিনিসটা ম্যাথমেটিক্যালি কেমনে দেখাবো? এইটা দেখাবো ডোরা প্রস্থের মাধ্যমে। আমরা কি করব? প্রথম কেসে ডোরা প্রস্থ বের করব এবং সেকেন্ড কেসে ডোরা প্রস্থ বের করব। যার ডোরা প্রস্থ কম তার কি হবে? ক্রমের সংখ্যা বেশি হবে। যার ডোরা প্রস্থ কম তার কি হবে? ক্রমের সংখ্যা বেশি হবে। আপনি নর্মালি চিন্তা করেন, ধরেন আমি দুইটা ছবি আঁকলাম আপনার কাছে, ঠিক আছে, ধরেন এরকম, এটা ধরেন ডোরা প্রস্থ একটু বেশি, ঠিক আছে, এটা কি একটু ডোরা প্রস্থটা একটু বেশি, হ্যাঁ, ডোরা প্রস্থ একটু বড় বড়, ডোরা প্রস্থ কি একটু বড় বড়, হ্যাঁ, ঠিক আছে। আর এই পাশে সেম একটা ছবি আঁকতেছি, বাট এটা ডোরা প্রস্থ কি একটু ছোট ছোট, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের এটা যদি ডোরা প্রস্থ একটু বড় বড় হয়, তো এটা এরকম, ঠিক আছে, এটা কি এরকম, এখানে এরকম, আর ওইখানেও ওরকম, ঠিক আছে, ওখানে উপরে আরো আছে। ওকে, এটা ডোরা প্রস্থটা বড় বড়, আর এখানে ধরো ডোরা প্রস্থ ছোট ছোট, ডোরা প্রস্থ কি ছোট ছোট, ঠিক আছে, ছোট 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 ছোট, একইভাবে ছোট ছোট এবং ছোট ছোট, ঠিক আছে। তাহলে মাঝখানে একটু নীল দিয়ে দাও, 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 দিয়ে দাও, দিয়ে দাও। ওকে, তুমি একটা জিনিস খেয়াল করো, যখন আমরা এই ডিস্টেন্সে যাচ্ছি, দেখো ধরো এই যে এই ডিস্টেন্সটা, এটার কথা চিন্তা করো, দেখো তো এই ডিস্টেন্সে কোথায় কি পাচ্ছি? এই ডিস্টেন্সে প্রথম এক্সপেরিমেন্টে পাচ্ছি প্রথম চরম, কি পাচ্ছি? প্রথম চরম। এই এক্সপেরিমেন্টে কি পাচ্ছি? সেম ডিস্টেন্সে পাচ্ছি দ্বিতীয় চরম। তার মানে ডোরা প্রস্থ যদি কম হয় তাহলে অবশ্যই একটা নির্দিষ্ট দূরত্বে আমরা কি পাবো? বেশি ক্রমের উজ্জ্বল ডোরা পাবো। বুঝছো? বেশি ক্রম মানে কি? মানে নাম্বারটা বেশি, সংখ্যায় বেশি, ঠিক আছে। ডোরা প্রস্থ যদি কম হয় তাহলে আমরা কি পাবো? বেশি ক্রমের উজ্জ্বল ডোরা পাবো। এর জন্য আমরা কি করব? দুইটা কেসের ডোরা প্রস্থ বের করব। যার ডোরা প্রস্থ কম তার কি হবে? নির্দিষ্ট একটা দূরত্বে উজ্জ্বল ডোরার ক্রম সংখ্যা কি হবে? অবশ্যই বেশি হবে। তো আমরা প্রথম কেসের জন্য আমরা একটু বাকি জিনিসগুলো একটু দেখি। ডি আর ডি এর ভ্যালু কত? আমাদের ইয়া কত? 2 মিলিমিটার হলো কি কি বলছে? 1 মিনিট, কিন্তু কিছুই দেওয়া নাই। কি দিছে? ইয়ং এর ডিচির পরীক্ষায় 600 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যে আলো ব্যবহার করা হলো এবং ডোরা প্রস্থ পাওয়া গেল 2 মিলিমিটার। আর কিছু দেওয়া নাই। আচ্ছা, এখান থেকে তো ডি বাই ডি এর ভ্যালু পাওয়া যাবে। হ্যাঁ,
এই যে দেখো এখান থেকে পাওয়া যাবে। তোমায় কি বলছে, মানে বায়ুতে মানে নর্মাল অবস্থায় যখন আমরা 600 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যে আলো ব্যবহার করছিলাম, যখন আমরা কি করছিলাম 600 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যে আলো ব্যবহার করছিলাম, তখন ডোরা প্রস্থ পাওয়া গেছে 2 ন্যানোমিটার। তার মানে 600 ন্যানোমিটারের জন্য ডোরা প্রস্থ পাওয়া গেছে কত, 2 মিলিমিটার না, 2 মিলিমিটার না, 2 ন্যানোমিটার। হোয়াট, ডোরার প্রস্থ ন্যানোমিটার না, এটা ডোরার প্রস্থ মিলিমিটার হবে মোস্ট প্রবাবলি, ন্যানোমিটার কেন হবে? আচ্ছা ন্যানোমিটার 10 ন্যানোমিটারই ধরো, সমস্যা নাই। ডোরার প্রস্থ পাওয়া গেছে কত, 2 ন্যানোমিটার, ঠিক আছে, 2 ন্যানোমিটার। ওকে, 600 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো ব্যবহার করার কারণে ডোরার প্রস্থ কত পাওয়া গেছে, 2 ন্যানোমিটার। তাহলে আমরা বলতে পারি ডোরার প্রস্থ ইজ ইকুয়ালস টু ল্যামডা ডি বাই ডি, রাইট? ডোরার প্রস্থ ইজ ইকুয়ালস টু হোয়াট, ল্যামডা ডি বাই ডি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি বড় হাতের ডি বাই ছোট হাতের ডি ইজ ইকুয়ালস টু ডোরার প্রস্থ বাই ল্যামডা। অবশ্যই লেখা যায়, তাই না? অবশ্যই লেখা যায়। তাহলে এখান থেকে আমরা বলতে পারি ভাইয়া যে আমার ডোরা প্রস্থ কত, 2 ন্যানোমিটার, আমার ল্যামডা কত, 600। তার মানে এই যে ডি বাই ডি, এই ভ্যালুটার মান কত, এই ভ্যালুটা, এটার ভ্যালু কত, 1/300, ঠিক আছে? ডি বাই ডি এর ভ্যালু কত, 1/300। সো আমরা একবারে ডি বাই ডি বের করে নিয়েছি, ঠিক আছে? উদ্দীপকে যে ভ্যালু দেওয়া ছিল সেখান থেকে আমরা কি করেছি, একবারে ডি বাই ডি বের করেছি। এখন আমরা দেখব এই ডোরা প্রস্থের ভ্যালু আমাদের ল্যামডা 1 এর জন্য কত আসে, ল্যামডা 2 এর জন্য কত আসে। মানে আমাদের প্রথমে সোর্সটা ছিল 600 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের, আমরা পরে কি করছি 600 ন্যানোমিটারের পরিবর্তে 500 ন্যানোমিটার এবং 400 ন্যানোমিটার ইউজ করছি। এখন দেখব কোনটা ইউজ করলে কি হয়। প্রথমে ডোরা প্রস্থ আসছিল আমাদের কত, 2 ন্যানোমিটার, যখন আমরা 600 ন্যানোমিটারের আলো ব্যবহার করছি। এখন আমরা কি করব, 500 ন্যানোমিটারের আলো ব্যবহার করব। তাহলে যদি আমরা 500 ন্যানোমিটারের আলো ব্যবহার করি, খেয়াল করেন 500 ন্যানোমিটারের যদি আলো ব্যবহার করি, তাহলে ডোরা প্রস্থ ডেল এক্স, ধরনের নাম দিলাম ডেল এক্স 1, সেটা কি হবে, ল্যামডা ইন্টু ডি বাই ডি, বা ল্যামডা 1 ইন্টু ডি বাই ডি। ল্যামডা 1 কত, 500 ন্যানোমিটার, রাইট? কত, 500 ন্যানোমিটার। ডি বাই ডি এর ভ্যালু কত, 1/300। তার মানে ডোরা প্রস্থ কত হবে, 5/3 বা 1.67 ন্যানোমিটার, ঠিক আছে? তাহলে 500 ন্যানোমিটারের আলো ব্যবহার করলে ডোরার প্রস্থ কি হচ্ছে, 2 ন্যানোমিটার থেকে কমে 1.67 ন্যানোমিটার হচ্ছে। এবং যদি আমরা 400 ন্যানোমিটারের আলো ব্যবহার করি, 400 ন্যানোমিটারের আলো ব্যবহার করলে ডোরার প্রস্থ কি হবে, ডেল এক্স 2 ইজ ইকুয়ালস টু ল্যামডা 2 ইন্টু ডি বাই ডি। তার মানে 400 ইন্টু 1/300, তার মানে 1.33 ন্যানোমিটার, ঠিক আছে? তো আমরা যখন 400 ন্যানোমিটার আলো ব্যবহার করব, তখন কি হবে, ডোরা প্রস্থ আরো কমে যাবে। তাহলে ডোরা প্রস্থ সবচেয়ে কম কখন, যখন আমরা 400 ন্যানোমিটারের আলো ব্যবহার করতেছি। তার মানে যখন আমরা 400 ন্যানোমিটারের আলো ব্যবহার করব, তখন পর্দায় একটা নির্দিষ্ট দূরত্বে সর্বোচ্চ ক্রমের উজ্জ্বল ডোরা পাওয়া যাবে। মানে ডোরা প্রস্থ যেখানে কম, সেখানে কি সর্বোচ্চ ক্রমের উজ্জ্বল ডোরা আমরা পাবো। দেখো বুঝছো কিনা, সোজা। তাহলে 400 ন্যানোমিটারের জন্য আমরা কি পাবো, সর্বোচ্চ ক্রমের উজ্জ্বল ডোরা পাবো কোন একটা নির্দিষ্ট দূরত্বে, ঠিক আছে? ওটার এক্সপ্লেনেশন যেখানে দেখানো আছে যে কেন ডোরা প্রস্থ কম হইলে একটা নির্দিষ্ট দূরত্বে বেশি ক্রমের উজ্জ্বল ডোরা পাওয়া যায়, ঠিক আছে? দেখেন 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 দেখেন, বুঝছেন কিনা ভাইয়া? দেখেন তো, দেখো 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 দেখো, ফু 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 ফু, পারবো, ওকে বুঝছি। ওকে 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 ওকে, তুমি কি একাই ক্লাস করতেছো নাকি? আচ্ছা ওকে, সমস্যা নেই, একা করলেও প্যারা নাই। ওকে ঠিক আছে, সামনে আগে আমরা বুঝছি না সবাই মোটামুটি। চলেন নেক্সট, এটা হয়ে গেছে। নেক্সট দেখেন এটা কি বলছে, তেজস্ক্রিয়তা কাকে বলে সামনে শিখবো। হাইগেন্সের নীতি ব্যাখ্যা করো, বই থেকে পড়তে বলছি, একটু আগে বলছি, আরেকবার এখনো বলতেছি, ঠিক আছে? আমরা ডিরেক্ট গ ঘতে চলে যাই, ঠিক আছে? এগুলো কঠিন কিছু না। ইয়াগের দিচির পরীক্ষায় চির দুইটার মধ্যবর্তী ব্যবধান এত, পর্দার দূরত্ব এত, নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলো চিরের উপর ফেলা হলে পর্দা হতে উভয় পার্শ্বে 12টা উজ্জ্বল ডোরা দেখা যায়, ঠিক আছে? কতগুলো উজ্জ্বল ডোরা দেখা যায়, 12টা উজ্জ্বল ডোরা দেখা যায়। তোমাকে বলছে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের মান নির্ণয় করো। দাঁড়াও, কি কি দেওয়া আছে? হ্যাঁ ঠিক আছে, সেটা সোজা 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 সোজা। দেখো ডি দেওয়া আছে, ইয়ং এর ডিচির পরীক্ষায় চির দ্বয়ের মধ্যবর্তী ব্যবধান কত, 0.3 মিলিমিটার। তার মানে 0.3 ইন্টু 10⁻³ মিটার। ওকে, চির হতে পর্দার দূরত্ব 160 সেন্টিমিটার, তার মানে 1.6 মিটার। ওকে, আর তোমাকে বলছে হলো যে নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলো চিরের উপর ফেলা হলে চির হতে পর্দার উভয় পার্শ্বে কি দেখা যায়, 12টা উজ্জ্বল ডোরা দেখা যায়। আচ্ছা, আমাদের উজ্জ্বল ডোরার শর্তটা কি বলতো? আমাদের উজ্জ্বল ডোরার শর্ত কি ছিল? আমাদের যে ব্যতিচারের ক্ষেত্রে উজ্জ্বল ডোরার শর্ত কি ছিল? ব্যতিচারের ক্ষেত্রে উজ্জ্বল ডোরার শর্ত ছিল ডি সাইন থিটার মান হওয়া লাগবে এন ল্যামডার সমান,
ঠিক আছে, ডি সাইন থিটার মান হওয়া লাগবে এন ল্যামডার সমান। এখন আমি কি বলছিলাম, আপনি যদি কখনো প্রশ্নে আসে, সেটা অপবর্তন হোক ব্যতিচার হোক, যে ম্যাক্সিমাম কতগুলা ডোরা দেখা যাবে বা ম্যাক্সিমাম কতগুলা আমরা উজ্জ্বল ডোরা পাবো বা কতগুলো অন্ধকার ডোরা পাবো, এরকম প্রশ্ন যদি আসে, তখন আপনি কি করবেন, থিটার মান বসাবেন ম্যাক্সিমাম মান। থিটার ম্যাক্সিমাম মান কত? অবশ্যই 90 ডিগ্রি। ঠিক আছে, ব্যতিচারের যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেল ম্যাক্সিমাম কত হইতে পারে? 90 ডিগ্রি হইতে পারে, এর বেশি হইতে পারে না। অপবর্তনেও সেম কাহিনী, থিটার ম্যাক্সিমাম মান বসাতে হবে কত? 90 ডিগ্রি। সো এখানে আমরা কি করব, থিটার ম্যাক্সিমাম মান বসাবো, সেটা কত? 90 ডিগ্রি। ঠিক আছে, ব্যতিচারের যে অ্যাঙ্গেল, সেটা 90 ডিগ্রির বেশি হইতে পারে না, অপবর্তনের অ্যাঙ্গেলও 90 ডিগ্রির বেশি হইতে পারে না, তাহলে সেটা পর্দাতে পড়বেই না। সো আমরা এই ম্যাক্সিমাম অ্যাঙ্গেলের জন্য কি পাবো? ম্যাক্সিমাম ক্রমের ব্যতিচার পাবো। ম্যাক্সিমাম কত ক্রমের ব্যতিচার পাওয়া যায়? 12। দেখো সর্বোচ্চ 12টা ডোরা দেখা যায়। ঠিক আছে, উভয় পার্শ্বে সর্বোচ্চ 12টা ডোরা দেখা যায়। সো আমরা ম্যাক্সিমাম কত ক্রমের ব্যতিচার পাবো? 12 ক্রমের। তার মানে এন এর ম্যাক্সিমাম ভ্যালু কত হবে? 12। তাহলে থিটার এই ম্যাক্সিমাম ভ্যালুর জন্য আমরা কি পাবো? এন এর ম্যাক্সিমাম ভ্যালু পাবো, সেটা কত? 12। ঠিক আছে, ওকে। সো আমরা যদি একটু মানগুলা বসাই, খেয়াল করেন আমাদের ল্যামডা বের করা লাগবে। ল্যামডা ইজ ইকুয়ালস টু হোয়াট? ডি সাইন 90 ডিভাইডেড বাই এন এর ভ্যালু কত? 12। ডি এর ভ্যালু কত? 0.3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 সাইন 90 মানে 1 ডিভাইডেড বাই 12। চলো ল্যামডার মান কত আসে? কি মান আসতেছে ল্যামডার? এত ছোট মান কেন? 0.3 বাই 12 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, কত আসে? 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5। ঠিক আছে, এইটা হলো আমাদের ল্যামডার মান। দেখো সোজা, একদম সোজা, জাস্ট ফর্মুলার মধ্যে থিটার মান ম্যাক্সিমাম মান বসাই দেওয়া, মানে 90 ডিগ্রি বসাই দেওয়া, আর কিছু না। ঠিক আছে, পারবে সবাই? গুড। তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের মান বের হয়ে গেছে। ঘতে কি বলছে? চিরদ্বয়ের ব্যবধান অর্ধেক করা হলে তরঙ্গ দৈর্ঘ্যের কিরূপ পরিবর্তন হবে? চিরদ্বয়ের ব্যবধান অর্ধেক করা হলে তরঙ্গ দৈর্ঘ্যের কিরূপ পরিবর্তন হবে? না, তরঙ্গ দৈর্ঘ্য তো চেঞ্জ হবে না। মানে চিরের ব্যবধান অর্ধেক করলে কেন তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হবে? ডোরার প্রস্থ চেঞ্জ হইতে পারে, অন্য কিছু চেঞ্জ হবে না, তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হবে না। ঠিক আছে, এই প্রশ্নটা মানে ভুল আছে। ঠিক আছে, এখানে তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হবে না, মানে চিরের সাথে তো তরঙ্গ দৈর্ঘ্যের কোনো সম্পর্ক নাই। ওকে, সেখানে তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হবে না, আনচেঞ্জড। এই কোয়েশ্চেনটা হয় ভুল আছে, মানে মোস্ট প্রবাবলি ভুল আছে, কারণ এরকম প্রশ্ন দেওয়ার কথা না, অবশ্যই ম্যাথমেটিক্যাল কোনো কোয়েশ্চেন দেওয়ার কথা। কোয়েশ্চেনটা হয়তো বা ভুল আছে। ঠিক আছে, কারণ দেখো চির দুটার মধ্যবর্তী দূরত্ব যদি আমরা অর্ধেক করি, তাহলে কি চেঞ্জ হবে? ডোরা প্রস্থ চেঞ্জ হবে, বা তোমার কেন্দ্র থেকে অমুক ডোরার দূরত্ব চেঞ্জ হবে, এগুলা চেঞ্জ হবে। কিন্তু আমার তরঙ্গ দৈর্ঘ্যের উপর তো এটা কোনো ইফেক্ট নাই। তরঙ্গ দৈর্ঘ্য তো উৎস থেকে যে আলো আসতেছে, সেই উৎসের কম্পাঙ্ক আর মাধ্যমে আলোর বেগের উপর ডিপেন্ড করতেছে। ঠিক আছে, এই চিরের ব্যবধানের উপর তো আমার তরঙ্গ দৈর্ঘ্য ডিপেন্ড করতেছে না। সো আমার তরঙ্গ দৈর্ঘ্য আসলে এখানে চেঞ্জ হবে না, হয় অ্যান্সার হবে আনচেঞ্জড, অথবা এখানে কোয়েশ্চেন ভুল আছে, কিছু করার নাই। ঠিক আছে, বুঝতে পারছো? মানে তরঙ্গ দৈর্ঘ্য তো চিরের ব্যবধানের উপর ডিপেন্ড করে না। ঠিক আছে, সো এখানে হয়তো বা প্রশ্ন ভুল আছে, বা অ্যান্সার হবে যে না, তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হবে না। ঠিক আছে, মনে থাকবে, আই হোপ মনে থাকবে। চলেন নেক্সট। কি বলছে? হাইগেন্সের নীতি বিবৃতি করো। বই। কাচের সমবর্তন কোণ 57 ডিগ্রি বলতে কি বুঝো? কাচের সমবর্তন কোণ 57 ডিগ্রি বলতে বোঝায় যে যদি কাচের মধ্যে 57 ডিগ্রি কোণে আলো এসে পড়ে, যদি কাচের মধ্যে 57 ডিগ্রি কোণে আলো এসে পড়ে, তাহলে প্রতিফলিত রশ্মিটা হবে তল সমবর্তিত। ঠিক আছে, কি বললাম? কাচের সমবর্তন কোণ 57 ডিগ্রিতে কি বলতে কি বোঝায়? মানে কাচের মধ্যে আলো যদি 57 ডিগ্রি কোণে এসে আপতিত হয়, তাহলে প্রতিফলিত হয়ে যে রশ্মিটা যাবে, সেই রশ্মিটা হবে তল সমবর্তিত রশ্মি বা সমবর্তিত আলো। ঠিক আছে, কাচের মধ্যে যদি 57 ডিগ্রি কোণে আলো এসে পড়ে, তাহলে প্রতিফলিত রশ্মিটা কি হবে? তল সমবর্তিত আলোক রশ্মি হবে। বুঝছো? ওকে, গুড। আচ্ছা, গতে বলছে এল বিন্দুতে কততম গঠনমূলক ব্যতিচার তৈরি হবে? আচ্ছা, এল বিন্দু কোনটা? আচ্ছা, এখানে তো কোয়েশ্চেন বোঝা যাচ্ছে না। ল্যামডা হলো 400 না, এটা কি 400 নাকি 4100? তো ক্লিয়ার না রে, দাঁড়াও আমি একটু দেখি, আমি একটু ইয়াতে দেখি, লেখাগুলো বোঝা যাচ্ছে না কেমনে যে লিখছে এটা। দাঁড়াও আমি দেখি, 7কে দিছি, 7-এর কাছে দাঁড়াও আমি একবার চেক করি। হ্যাঁ, এর যে কুইট থেকে দিছে, এটা কি 22-এর বোর্ড কোয়েশ্চেন নাকি? কোয়েশ্চেন বুঝতে পারলেই হয়েছে, আমার যারই বোর্ড কোয়েশ্চেন হোক, ওটা সমস্যা নেই। 22-এর না কত সালে সেটা একবার দেখা লাগবে। না, এটা তো দাগাই নেই। হ্যাঁ, এটা 22-এর কোয়েশ্চেন, দাঁড়াও। আচ্ছা, এটা দেওয়া আছে হলো 0.3 মিলিমিটার। আচ্ছা, S1 S2 হলো কত? 0.3 মিলিমিটার। আচ্ছা, ল্যামডা হলো 4100 অ্যাংস্ট্রম। ঠিক আছে,
ডি হলো 1 মিটার, আর ও এল হলো 8.2 মিলিমিটার। আচ্ছা, ও এল, এটা হলো এল না? আচ্ছা, এটা হলো এল, এটা হলো S1, এটা হলো S2, ঠিক আছে? এই তো এগুলো দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, ওকে। এখন কি বলছে, এটা 22 এর কোশ্চেন আপনাদের। কি বলছে যে এল বিন্দুতে কততম গঠনমূলক ডোরা পাওয়া যাবে। আচ্ছা দেখেন তো, আমাদের কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে, কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে বা কেন্দ্রীয় যে সেন্টারটা, যেটা সেন্টার থেকে আমাদের এল পয়েন্টের দূরত্ব কত? সেন্টার থেকে আমাদের এল পয়েন্টের দূরত্ব হলো 8.2 মিলিমিটার, রাইট? 8.2 মিলিমিটার বা 8.2 ইন্টু 10⁻³ মিটার, ঠিক আছে? ওকে, সো আমাদের বলছে যে এল বিন্দুতে কততম গঠনমূলক ব্যতিচার তৈরি হবে। আচ্ছা, ধরেন কোন একটা নির্দিষ্ট দূরত্বে এন তম গঠনমূলক ব্যতিচার তৈরি হয়েছে। কি বললাম? ধরেন কোন একটা নির্দিষ্ট বিন্দুতে এন তম গঠনমূলক ব্যতিচার তৈরি হয়েছে। সেই এন তম গঠনমূলক ব্যতিচারের দূরত্ব কেন্দ্র থেকে বের করার ফর্মুলা কি বলতো? এন ল্যামডা ডি ডিভাইডেড বাই ছোট হাতের ডি। এখান থেকে আমাদের জাস্ট এন এর ভ্যালু বের করতে হবে। এন ইজ ইকুয়ালস টু হোয়াট? yn ইন্টু ডি ডিভাইডেড বাই ল্যামডা ডি। কেন্দ্র থেকে ওই বিন্দুটার দূরত্ব কত? 8.2 মিলিমিটার, রাইট? তার মানে 8.2 ইন্টু 10⁻³ ডি এর ভ্যালু কত? ডি এর ভ্যালু কত? ছোট হাতের ডি। ছোট হাতের ডি মানে হলো এই যে দুইটা চিরের মধ্যবর্তী দূরত্ব, সেটা কত? S1 S2 দেওয়া আছে না, এই যে 0.3 মিলিমিটার। তার মানে জায়গা হচ্ছে না। আরে ভাই দাঁড়াও, আমি আরেকবার লিখি। সেখান থেকে আমরা বলতে পারি কি বলতো, যে আমাদের লাগবে হলো এন। এন ইজ ইকুয়ালস টু yn ইন্টু ডি ডিভাইডেড বাই ল্যামডা ডি। ওয়াইএনটা কি? আমার কেন্দ্রীয় চরম থেকে বা কেন্দ্র থেকে ওই পয়েন্টের দূরত্ব, যে পয়েন্টে কত নাম্বার চরম হয়েছে আমরা জানতে চাচ্ছি, সেই ডিস্টেন্সটা কত? 8.2 মিলিমিটার। তার মানে 8.2 ইন্টু 10⁻³ ডি এর ভ্যালু কত? ছোট হাতের ডি। ছোট হাতের ডি হলো দুইটা চিরের মধ্যবর্তী দূরত্ব, মানে S1 S2, সেটা হলো 0.3 মিলিমিটার, মানে 0.3 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই ল্যামডার ভ্যালু কত? ল্যামডা হলো 4100 অ্যাংস্ট্রম, তার মানে 4100 ইন্টু 10⁻10, এবং ফাইনালি ডি এর ভ্যালু কত? 1 মিটার। এখান থেকে আমাদের এন এর মানটা বের করতে হবে। দেখো তো এন কত আসে, ক্যালকুলেটর কই? 8.2 ইন্টু 10⁻6 ইন্টু 0.3 ডিভাইডেড বাই 4100 ইন্টু 10⁻10, কত আসে? 6। তার মানে এল পয়েন্টে আমরা যে উজ্জ্বল ডোরা পাবো সেটা কি? 6 নাম্বার উজ্জ্বল ডোরা, ঠিক আছে? কয় নাম্বার উজ্জ্বল ডোরা? 6 নাম্বার উজ্জ্বল ডোরা, ঠিক আছে? সোজা, একদম সোজা। দেখো যা যা ফর্মুলা শিখছিলাম তার মধ্যেই, ঠিক আছে? এটা কি? 6 নাম্বার উজ্জ্বল ডোরা, বুঝছো? সোজা, একদম সোজা, গ নাম্বার কঠিন কিছুই না, একদম সোজা, ঠিক আছে? বুঝছি সবাই? শিওর? ঘ নাম্বারে আসি। ঘ নাম্বারে কি বলছে? চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 1/3 হ্রাস করা হলে একটা অন্ধকার ডোরার বেধের কোন রকম পরিবর্তন হবে কি? অবশ্যই হবে। চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব যদি আমরা কি করি? হ্রাস করি, 1/3 হ্রাস করি, তাহলে কত হয়ে যাবে? দেখো দেখো, চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব আমরা কি করতেছি? 1/3 হ্রাস করতেছি। তাহলে আমাদের নতুন যে দূরত্বটা সেটা কি হবে? আগের যেটা দূরত্ব ছিল সেটা ডিভাইডেড বাই 3। আগে কত ছিল চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব? S1 S2 0.3 মিলিমিটার। সেটাকে 3 ভাগের 1 ভাগ করলে কি হয়ে যাবে? 0.1 মিলিমিটার। কি হয়ে যাবে? 0.1 মিলিমিটার। তার মানে সেটা কত হবে? 10⁻⁻4 মিটার। কত হবে? 10⁻⁻4 মিটার। আচ্ছা, আগে প্রিভিয়াসলি একটা অন্ধকার ডোরার প্রস্থ কত ছিল? অন্ধকার ডোরা প্রস্থ আগে কত ছিল? আগে 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 ঠিক আছে, এটা কখন বের করতেছি? আগে মানে ইনিশিয়ালি চেঞ্জ করার আগে কত ছিল? ল্যামডা ডি বাই 2d। এটাই তো ফর্মুলা। অন্ধকার ডোরা প্রস্থ কেমনে বের করে? ল্যামডা ডি বাই 2d, রাইট? ল্যামডা কত আমাদের? দেখো তো কোশ্চেনে দেওয়া আছে ল্যামডা কত? কত অ্যাংস্ট্রম? কত ল্যামডা? ল্যামডা হলো 4100 অ্যাংস্ট্রম, ঠিক আছে? ল্যামডা কত? ল্যামডা হলো 4100 অ্যাংস্ট্রম। সো আমাদের ল্যামডা 4100 অ্যাংস্ট্রম, ডি হলো 1, আর আগে ছিল হলো 0.3, তাই না? তাহলে আমাদের ল্যামডা হলো 4100 অ্যাংস্ট্রম, সরি 4100 ইন্টু 10⁻⁻10, ডি হলো 1, এটা ছিল হলো 2 ইন্টু 0.3 ইন্টু 10⁻³ সো আমাদের আগে অন্ধকার ডোরার প্রস্থ কত ছিল? 4100 ইন্টু 10⁻10 ডিভাইডেড বাই 0.6 ইন্টু 10⁻³ কত ছিল? আগে ছিল হলো 6.83 ইন্টু 10⁻⁻4 মিটার। আচ্ছা, এখন কত হবে? অন্ধকার ডোরা প্রস্থ এখন, মানে আগে ছিল এটা, এখন কত হবে? এখন হবে ল্যামডা ডি বাই 2d প্রাইম।
মানে আপনি তো আর কিছু চেঞ্জ করেন নাই, ল্যামডা চেঞ্জ করছেন, করেন নাই, বড় ডি চেঞ্জ করছেন, করেন নাই, কি চেঞ্জ করছেন, জাস্ট ডি প্রাইমটা চেঞ্জ করছেন, দুইটা চিরের মধ্যবর্তী দূরত্ব চেঞ্জ করছেন। তাহলে কত হবে বলেন তো? আগের মতোই থাকবে 4100 ইন্টু 10⁻⁻10 ইন্টু 1 ইন্টু 2 ইন্টু 10⁻⁻4, মানে এটা 3 গুণ হবে আর কি, সহজ কথা। এটাকে একবার 3 দিয়ে গুণ করে দিতেই হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এটা হবে কত? 2.05 ইন্টু 10⁻³ মিটার। তার মানে আমাদের অন্ধকার ডোরার প্রস্থ কি হবে? 3 গুণ হবে। অন্ধকার ডোরার প্রস্থ 3 গুণ হবে। কি হবে? 3 গুণ হবে। দেখো একদম সোজা, ঠিক আছে? এটা ঘ নাম্বার, কঠিন কিছুই না, একদম সোজা। দেখো দেখো বুঝছো কিনা? একদম সোজা জিনিস, এটা একটু কঠিন না। দেখেন তো বুঝছেন কিনা স্যার? দেখেন 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 সবাই বুঝতে পেরেছেন কিনা? সবাই বুঝতে পারলে আমরা আমাদের লাস্ট সিকিউতে যাব। সবাই যদি বুঝতে পারো তাহলে আমরা আমাদের লাস্ট সিকিউতে চলে যাব। সবাই একটু জানাও, সবাই বুঝছো নাকি বুঝো নাই, কোনটা বলো? আর বললেন না দাদা, ইলেকট্রিসিটি মাত্র আসলো, একটু যায়। হ্যাঁ হ্যাঁ, এই যে হ্যাঁ, এটাই সমস্যা ভাই, সব জায়গায় এটা সমস্যা হচ্ছে, ঢাকায়ও হচ্ছে। ঢাকায়ও প্রচুর কারেন্ট যাচ্ছে। আমি তো সারাক্ষণ ভয়ে থাকি যে ক্লাসের মধ্যে কখন কারেন্ট চলে যাবে, সারাক্ষণ ভয়ের উপর থাকি ভাই। মানে একটা খুবই ভয়ঙ্কর একটা পরিস্থিতি চলতেছে। নমস্কার দাদা, নমস্কার। এই চ্যাপ্টারের ম্যাথ গুলা পিচ্ছি পিচ্ছি, হ্যাঁ এই চ্যাপ্টারের ম্যাথ গুলো একদম পিচ্ছি পিচ্ছি, বড় কিছু নাই, একদম ছোট্ট, ঠিক আছে? সো দেখো আমাদের 10 নাম্বার সিকিউটা কি সবার ক্লিয়ার? তাহলে আমরা 11 নাম্বার সিকিউতে যেতে পারি। দেখেন আমাদের 10 নাম্বার সিকিউটা কি সবার ক্লিয়ার? তাহলে আমরা 11 নাম্বার সিকিউতে যেতে পারি। সবার কি ক্লিয়ার 10 নাম্বার? কেউ কিছু বলে না, কেমনে বুঝবো ক্লিয়ার নাকি ক্লিয়ার না? আচ্ছা ক্লিয়ার, ক্লিয়ার। তাহলে 11 নাম্বারে যাই, চলো 11 নাম্বার, আজকের লাস্ট সিকিউ। চলো আজকের লাস্ট সিকিউ, সেম কোয়েশ্চেন, হাইগেন্সের নীতি যাচ্ছি না আর। আচ্ছা এই যে ইয়ং এর দ্বিচির পরীক্ষায় দুইটা চিরের পরিবর্তে যদি একটা চির বন্ধ করে দিই তাহলে কি হবে বলো তো? সিম্পল ভাই, অপবর্তন হবে। কি হবে? অপবর্তন হবে। এটা একটু আগে আমরা একটা সিকিউ সলভ করছি, তাই না? এরকম যে দুইটা চিরের মধ্যে একটা চির বন্ধ করে দিয়েছিলাম, তখন কি হয়েছিল? অপবর্তন হয়েছিল। এবং পর্দায় ডোরায় কিরূপ পরিবর্তন দেখা যাবে? দেখো যখন আমাদের ব্যতিচার হচ্ছিল তখন কি হয়? প্রত্যেকটা ডোরার প্রস্থ হবে সেম, বাট যখন ওখানে অপবর্তন হবে তখন কি হবে? কেন্দ্রে বিশাল বড় একটা উজ্জ্বল ডোরা দেখা যাবে। তারপর কি হবে বলতো? ছোট ছোট অন্ধকার ডোরা, তারপর উজ্জ্বল ডোরার প্রস্থ গ্র্যাজুয়ালি কমতে থাকবে, আর অন্ধকার ডোরার প্রস্থ গ্র্যাজুয়ালি বাড়তে থাকবে। একটা পর্যায়ে গিয়ে উজ্জ্বল ডোরা ভ্যানিশ হয়ে যাবে, খালি অন্ধকার থাকবে। ঠিক আছে? তো সহজ কথা, যখন দ্বিচির ছিল তখন ব্যতিচার হচ্ছিল, আলো অন্ধকার সব জায়গায় ছিল, প্রত্যেকটা ডোরার প্রস্থ ছিল সমান। যখন একটা চির বন্ধ করে দিব সেখানে কি হবে? অপবর্তন ঘটবে। অপবর্তন ঘটা মানে কি? সেন্টারে বিশাল মোটা একটা কেন্দ্রীয় চরম, তার পাশে ছোট ছোট দুইটা প্রথম অবম, তারপর গ্র্যাজুয়ালি কি হবে? উজ্জ্বল ডোরার প্রস্থ কমতে থাকবে এবং অন্ধকার ডোরার প্রস্থ বাড়তে থাকবে। একটা সময় গিয়ে উজ্জ্বল ডোরা বাদ হয়ে যাবে। ঠিক আছে? এগুলো আমরা থিওরিতে পড়ছি, আই গেস মনে আছে না? পড়ছিলাম না থিওরিতে? তোমাদের পড়েছি না? পড়েছি তো। ওকে, দেখো কত কি বলছে। উদ্দীপকে পর্দায় সৃষ্ট ডোরার ব্যবধান নির্ণয় করো। আচ্ছা, একদল শিক্ষার্থী পদার্থবিজ্ঞান গবেষণাগারে ইয়াং এর দ্বিচির পরীক্ষা সম্পন্ন করার জন্য চির দুটির মধ্যবর্তী দূরত্ব নিল এত, চির থেকে পর্দার দূরত্ব এত, পরীক্ষায় ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য ছিল এত। ঠিক আছে, তাহলে তো হয়ে গেছে। গতে তো আসলে তেমন কিছুই না, ডোরা ব্যবধান বের করতে বলছে না? তোমাদের বইয়ে দেখবা ডোরা ব্যবধানের একটা ফর্মুলা আছে, ঠিক আছে? ডোরা ব্যবধানের ফর্মুলা লিখে রাখছে ডোরা প্রস্থেরটা, কেন লিখছে জানি না, বাট লিখছে ল্যামডা ডি বাই ডি। ঠিক আছে? ল্যামডা কত দেখো তো? কত তরঙ্গ দৈর্ঘ্যে আলো ব্যবহার করছি? 5900 অ্যাংস্ট্রম। 5900 ইন্টু 10⁻⁻10। বড় হাতের ডিটা কি? বড় হাতের ডি, বড় হাতের ডি হলো চির হতে পর্দার দূরত্ব, সেটা কত? 1 মিটার। আর ছোট হাতের ডি হলো দুইটা চিরের মধ্যবর্তী দূরত্ব, সেটা কত? 2 মিলিমিটার বা 2 ইন্টু 10⁻³ মিটার। সো ক্যালকুলেট করো। ক্যালকুলেট যদি করি আমরা, কত আসবে? এটা সোজা ক্যালকুলেশন, যদিও কত আসে দেখো, 5.9 বাই 2 ইন্টু 10⁻⁻4, আই গেস। ঠিক আছে? 2.95 ইন্টু 10⁻⁻4, 2.95 ইন্টু 10⁻⁻4 মিটার। এটা হলো ডোরা ব্যবধান। ঠিক আছে? দেখেন বুঝেন কিনা, দেখেন। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। বুঝছেন না? একদম সোজা ভাই, জাস্ট ফর্মুলার মধ্যে মান বসানো, এগুলো কঠিন কিছু না। ঠিক আছে? আচ্ছা, লাস্টে ঘ নাম্বারে কি বলছে? শিক্ষার্থীদের ইয়ং এর দ্বিচির পরীক্ষায় পর্দায় কোন ধরনের ব্যতিচার সৃষ্টি হয়েছিল, মানে গঠনমূলক নাকি ধ্বংসাত্মক? দেখো তোমার কি বলছে, পথ পার্থক্য কত পাওয়া গেছে? পথ পার্থক্য পাওয়া গেছে 1.5 ইন্টু 10⁻⁻6। ঠিক আছে? এরকম ম্যাথ আমরা করছি না? আমরা একটু আগেই করছি এরকম ম্যাথ কোন একটা সিকিউতে। পথ পার্থক্য কত পাওয়া গেছে? পথ পার্থক্য পাওয়া গেছে, আরেকবার চেক করি, 1.5 ইন্টু 10⁻⁻6, আর তরঙ্গ দৈর্ঘ্য ছিল 5900। ঠিক আছে? 1.5
ইন্টু 10⁻⁻6 মিটার, আর তরঙ্গ দৈর্ঘ্য ছিল 5.9 ইন্টু 10⁻⁻7 মিটার। কি বলছিলাম, আমার পথ পার্থক্যকে প্রকাশ করা লাগবে λ/2 এর গুণিতক আকারে। সহজ কথা, আমার কি করা লাগবে, পথ পার্থক্যকে λ/2 এর গুণিতক আকারে প্রকাশ করা লাগবে। ধরো ডেল এক্স ইজ ইকুয়ালস টু n ইন্টু λ/2। সহজ কথা, আমার দেখা লাগবে n এর ভ্যালুটা কত। ঠিক আছে, যখনই বলবে কত নাম্বার উজ্জ্বল ডোরা পাওয়া যাবে, কত নাম্বার অবম পাওয়া যাবে, বা কত নাম্বার চরম পাওয়া যাবে, তুমি কি করবা, পথ পার্থক্যকে λ/2 এর গুণিতক আকারে লিখবা, দেন ওই n এর ভ্যালুটা বের করবা। ঠিক আছে, মানে সহজ কথা, ডেল এক্স কে λ/2 দিয়ে ভাগ করে দেখবা n এর ভ্যালুটা কত আসে, যেটা আসবে সেটাই সেক্ষেত্রে আমরা পাবো আর কি। ঠিক আছে, উজ্জ্বল অন্ধকার, তাহলে n কত হবে, ডেল এক্স বাই λ/2। ঠিক আছে, মানে একদম বেসিক ফর্মুলা ছিল না, পথ পার্থক্য যদি λ/2 এর জোড় গুণিতক হয় তাহলে উজ্জ্বল ডোরা, যদি বিজোড় গুণিতক হয় তাহলে কি অন্ধকার ডোরা, সেটাই বের করতেছে, আর কিছু না। ডেল এক্সটা কত, ডেল এক্স হলো 1.5 ইন্টু 10⁻⁻6, ল্যামডা কত 5। ভাই 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 আরেকটু এলি চলে গেছিল, ভাই, সরি সরি সরি, আছে না, হ্যাঁ হ্যাঁ, সরি সরি সরি, লাইভ একটু ইন্টারাপশন আসছিল মোস্ট প্রবাবলি। হ্যালো, হ্যাঁ আচ্ছা সরি, একটু ইন্টারাপশন চলে আসছিল, এখন ঠিক আছে মনে হয়, দেখো তো। তো এখানে কিছু না, জাস্ট এন এর ভ্যালু বের করবা, এন এর ভ্যালু আসে 5, তার মানে যেহেতু 5 মানে কি এ ডেল এক্স বা পথ পার্থক্য হলো λ/2 এর বিজোড় গুণিতক, এন্ড পথ পার্থক্য যদি λ/2 এর বিজোড় গুণিতক হয় তাহলে ওই পয়েন্টটা আসলে কি পাওয়া যায়, অন্ধকার ডোরা পাওয়া যায় বা অবম পাওয়া যায়। সিম্পল। দেখেন দেখেন আমাকে একটু বলেন বুঝছেন কিনা, বুঝছেন? দেখেন তাহলে আমরা আজকে ক্লাস এখানে কমপ্লিট করব। সবাই কি বুঝছেন, বুঝছেন? তাহলে আমাদের এখানে দা এন্ড, বুঝছেন? তাহলে আমাদের এখানে কি, দা এন্ড। ওকে, আমাদের এখানেই শেষ, আমাদের এখানেই কি শেষ। ওকে, আজকের ক্লাস এখানেই শেষ। আমাদের কালকেও ক্লাস আছে, কালকে রাত 11টায় ক্লাস। হোপফুলি সবকিছু ঠিকঠাক থাকলে কালকে আমরা এই চ্যাপ্টারের এমসিকিউ শেষ করবো আর কি। ঠিক আছে, এমসিকিউ শেষ হলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়, দেন আমরা মডার্ন ফিজিক্স পড়বো। দেন আমরা কি করবো, মডার্ন ফিজিক্স পড়বো। তো এই চ্যাপ্টারের ক্লাসগুলো করলে এইচএসসি তে এই চ্যাপ্টার থেকে অ্যান্সার করা যাবে। হ্যাঁ অবশ্যই, ওয়াই নট ম্যান, ওয়াই নট, অবশ্যই যাবে। তুমি করে দেখো, হোপফুলি পারবে, হোপফুলি পারবে, সমস্যা নেই। করার পর বাসায় একটু প্র্যাকটিস করো, তাহলে হোপফুলি আর সমস্যা হবে না। ঠিক আছে, ওকে, ঠিক আছে। তাহলে আই গেস আমাদের আজকের মতো ক্লাস এখানেই শেষ। আপনার সাথে কালকে দেখা হচ্ছে রাত 11টায়। কালকে রাত 11টায় আপনাদের এই চ্যাপ্টারের এমসিকিউ এর ক্লাস আছে, সেই ক্লাসে দেখা হচ্ছে। টিল দেন টেক কেয়ার অফ ইয়োরসেলফ। আজকের মতো ক্লাস এখানেই শেষ। গুড বাই এন্ড পিস আউট।